হেডফোনের ওই পাশে কানেকশন হয়নি। ঠিক আছে, এখন ক্লিয়ার আছে মনে হয় না? দেখো তো হুমায়ুন কবির, হ্যাঁ, তহুরা, সারাবান তহুরা। সাউন্ড স্লো। সিরাজ মনির, এখনো কি সাউন্ড স্লো? আমরা তো এখন ঠিকঠাক করে ফেলেছি, দেখো। আচ্ছা, এবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যা বলছিলাম, ব্লাড গ্রুপ নিয়ে মানে শান্তি পাচ্ছিলাম না এই বিষয়টা কথা না বলি, কারণ এখানে আরেকটু কথা বলা দরকার। তাই আমি আবারও বললাম যে আরেকটা পার্ট নিব, কারণ ওখানে ম্যাগনেটটা সংক্ষেপ করেছিলাম। ঠিক আছে না? ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো জান্নাতুন ফেরদৌস, দেখো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ক্লিয়ার, থ্যাংক ইউ। শাহিন, চারবন্তরা ক্লিয়ার। শোনো, তো আমরা এখন ব্লাড সার্কুলেশনটা দেখার আগে আমরা সংক্ষেপে একটু ব্লাড গ্রুপটা দেখে নিই। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা প্লিজ। এগুলো টপিকের কোনো রিটেন পিলি নাই, রিটেন পিলি সেম। দেখো, আমরা ব্লাড গ্রুপ লিখতে পারি অবশ্য। এই কথাটা একটু হেডলাইনে লিখে নাও, লিখে নিয়ে 2-3টা কথা আমরা ওখান থেকে করে ফেলবো। হ্যাঁ, ঠিক আছে। ব্লাড গ্রুপ, আচ্ছা, ব্লাড গ্রুপ, রক্তের গ্রুপ, এটা কি জিনিস একটু আমরা সবাই দেখব। খেয়াল করো, এটা নিয়ে একটু খেয়াল করো, ব্লাড গ্রুপটা কি জিনিস। সেটা হচ্ছে রক্তের গ্রুপ আর কি। 1901 সালে ইউএসএ, একটু ভালো করে শুনি আমরা, ইউএসএর একজন বিজ্ঞানী, হ্যাঁ, তার নাম তোমরা সবাই জানো এই নামটা, তাই না? ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার, আমরা সবাই জানি স্টেইনার। ইংলিশ বানান তো, স্টেইনার বা এ কার দিলেও সমস্যা নাই, স্টেইনার। তো ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার, এই বেচারা আমেরিকার। তো আমেরিকার ক্যালিফোর্নিয়াতে তাদের একটা রিসার্চ সেন্টার আছে, আমরা সবাই জানি, তাই না? বায়োলজিক্যাল রিসার্চ সেন্টার, নাম ক্লোন8 হিউম্যান রিসার্চ সেন্টারও বলা হয়, ক্লোন8 সেই প্রতিষ্ঠানটা ক্যালিফোর্নিয়ার। তো সেখানে অনেক বড় বড় গবেষকরা কাজ করে, ইন্টারন্যাশনাল গবেষক রিসার্চাররা কাজ করে। তার মধ্যে এই বেচারা একজন ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার, সে 1901 সালে আমেরিকার গবেষণা শুরু করলো। কি নিয়ে জানো? অন দ্য বেসিস অফ ব্লাড, ব্লাডের উপর ভিত্তি করে তার কিছু গবেষণা শুরু হলো। তো ব্লাডের সেই গবেষণার জায়গাটা কি একটু আমরা খেয়াল করব। ব্লাডের সেই গবেষণার জায়গাটা হচ্ছে, ব্লাডের মধ্যে আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম না, ডাব্লিউবিসি একটা কথা পড়ে আসলাম, বললাম ডাব্লিউবিসির মধ্যে লিম্ফোসাইট একটা কথা আছে, সেটাও বলছিলাম আমি। এবং এই লিম্ফোসাইটে অ্যান্টিবডি তৈরি হয়, প্রোটিন জাতীয় একটা পদার্থ তৈরি হয়, যা ফাইট করে আমাদের দেহের ভিতরে। কার বিরুদ্ধে ফাইট করে? অ্যান্টিজেন, জীবাণুর বিরুদ্ধে ফাইট করে, তাকে আমরা বলে থাকি অ্যান্টিবডি। তো আরেকটা পার্ট আছে অ্যান্টিজেন, কথা বুঝতেছো? তো এই বেচারা ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার, সে কত সালে? 1901 সালে আমেরিকায় ব্লাডের উপরে গবেষণা করলেন, বুঝতেছো? ব্লাডের আমরা বলছিলাম রক্ত রস, রক্ত কণিকা, দুইটা পার্ট কিছুক্ষণ আগে করলাম না। তার মধ্যে যেটা রক্ত কণিকা, ব্লাড সেল বা ব্লাড কর্পাসেল বলে থাকি, সে রক্ত কণিকা 3টার মধ্যে প্রথমটা কি লিখছিলাম? RBC, রেড ব্লাড সেল, তাই তো? খেয়াল করিও। তো এই RBC নিয়ে তিনি গবেষণা করলেন, RBC, রেড ব্লাড সেল। একটু খেয়াল করো, রেড ব্লাড সেল গবেষণা করে উনি দেখলেন এই RBCর মধ্যে এক ধরনের অ্যান্টিজেন থাকে, বুঝতেছো? এক ধরনের অ্যান্টিজেন থাকে। তাহলে আমরা কি পাইলাম? ডাব্লিউবিসির মধ্যে এক ধরনের অ্যান্টিবডি পেয়েছিলাম, আবার এখানে এক ধরনের অ্যান্টিজেন পেলাম। কোথায় পেলাম আমরা? সেই অ্যান্টিজেনগুলো পেলাম RBCর মধ্যে, RBC এর মধ্যে। সেইগুলোকে তিনি এই অ্যান্টিজেনের মধ্যে লক্ষ্য করলেন, অ্যান্টিজেন আপনা আপনি রোগ সৃষ্টি হইতে পারে, হ্যাঁ, আচ্ছা, সেই অ্যান্টিজেনগুলোকে যা তিনি
আরবিসির মধ্যে পেলেন, সেটাকে তিনি দুইটা নাম দিলেন, দুই ধরনের অ্যান্টিজেন লক্ষ্য করলেন। একটা জাস্ট তোমরা যা বুঝবে আমি সেটা বলছি আর কি বোঝার জন্য। একটাকে বললেন এ, ক্যাপিটাল লেটার এ, আর একটাকে বললেন ক্যাপিটাল লেটার বি, দুইটা দুই টাইপের। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি উনি দুই ধরনের অ্যান্টিজেন লক্ষ্য করলেন কোথায় রে ভাই? আরবিসির মধ্যে। আর আমরা সকালের ক্লাসে শিখছিলাম ডাব্লিউবিসির মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়, তাই না? এখানে আবার শিখলাম যে কিছু অ্যান্টিজেন পাওয়া যায় কোথায়? আরবিসির মধ্যে। কে পাইলেন? ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার। কত সালে পেলেন তিনি? 1901 সালে তিনি সেটা পেলেন আমেরিকাতে। তো সে অ্যান্টিজেন দুইটার নাম হচ্ছে এ বি সি। এখন উনি পৃথিবীর মোটামুটি সব এই দুইটা অ্যান্টিজেনের উপর ভিত্তি করে পৃথিবীর যতটা সম্ভব অ্যাজ ফার অ্যাজ পসিবল স্ট্যাটিস্টিক্যাল তিনি ডাটা রিসিভ করলেন, ডাটাগুলো সংগ্রহ করলেন, করে অ্যানালাইসিস করলেন, একটা কনসিকুয়েন্সেস, একটা ফলাফল পেলেন, আউটপুট পেলেন। সেই ফলাফলটা কি? উনি বললেন যে অল কাইন্ডস অফ হিউম্যান বিংস ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান পৃথিবীতে যে মানুষগুলো আছে, মানুষ প্রাণীগুলো আছে, জীবগুলো আছে, প্রাণী, তাদের লক্ষ্য করে বললেন যে তাদের সবার বডির মধ্যে এই অ্যান্টিজেনগুলো আছে একটা নির্দিষ্ট পরিমাণে। সেটার উপরে তিনি ক্লাসিফাই করলেন। এই অ্যান্টিজেনের উপর ভিত্তি করে রক্তগুলোকে তিনি ভাগ করলেন কতগুলো গ্রুপে, কতগুলো ভাগে। সেই ভাগগুলো কি, সেই গ্রুপগুলোকে আমরা দেখব। উনি প্রথম লক্ষ্য করলেন অন দ্য বেসিস অফ দিস টু অ্যান্টিজেন এ অ্যান্ড বি, যেরকম আছে সেরকমই ধরো, এই অ্যান্টিজেনের উপর ভিত্তি করে তিনি বললেন যে এই দুইটা অ্যান্টিজেন এর উপর ভিত্তি করে তিনি রক্তকে ভাগ করলেন। যেভাবে ভাগ করেছেন সেই ভাগটাকে আমরা বলে থাকি ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ একটু খেয়াল করি, সেগুলোকে আমরা বলে থাকি ব্লাড গ্রুপ। দেখিও তাহলে এই ব্লাড গ্রুপটা কিভাবে উনি ভাগ করলেন? অন দ্য বেসিস অফ অ্যান্টিজেন অ্যাভেলেবল ইন আরবিসি। আরবিসির মধ্যে যে অ্যান্টিজেনগুলো পাওয়া যায় তার উপর ভিত্তি করে তিনি ব্লাডকে একটা ক্লাসিফাই করলেন, কয়েকটা রূপ দিলেন, রূপরেখা তৈরি করলেন। তাকে আমরা বলে থাকি ব্লাডের ক্লাসিফিকেশন বা ব্লাড গ্রুপ। বোঝা যাচ্ছে? রক্তের গ্রুপ। সেই গ্রুপগুলো কীরকম হলো দেখো। ওনার ফলাফল হচ্ছে, কনসিকুয়েন্স হচ্ছে, উনি ডিক্লেয়ার করলেন এরকমভাবে যে কোনো প্রাণী আছে পৃথিবীতে, কোনো মানুষের শরীরে শুধু অ্যান্টিজেন এটাই আছে। কি আছে বলো তো? এ আছে গ্রুপ রক্তের মধ্যে। কোনো প্রাণীর কোনো মানুষের শরীরে এই এ নাই, শুধু বি আছে। বুঝলা? কোনো মানুষের শরীরে রক্তে, খুব মনোযোগ দিয়ে শুনবো আমরা এটা কিন্তু ব্লাড মানে প্লাজমা, রক্তরস, যেটা প্লাজমার কথা বলছি না আমরা, ব্লাড সেল বা ব্লাড কর্পাসেল মিন্স রক্তকণিকার কথা বলছি। হ্যাঁ, তো সেখানে তিনি বলছিলেন যে ব্লাড এ মানে কারোর মধ্যে অ্যান্টিজেন এ আছে, কারোর মধ্যে অ্যান্টিজেন বি আছে, কারোর মধ্যে দুইটা একসাথে আছে, দ্যাট ইজ এ বি। কারোর মধ্যে কোনো মানুষের মধ্যে এই অ্যান্টিজেনটা নাই। যদি না থাকে তাহলে আমরা কি বলবো? ব্ল্যাঙ্ক, জিরো, নীল, এক্সেট্রা এক্সেট্রা কিছু বলতে পারি। সো সেটা আমরা বলতে পারি জিরো, অথবা বলতে পারি কি নীল। দেখো না, নীল মানে জিরো, তাই তো? অথবা আমরা জিরো লেটারটাও ইউজ করতে পারি, এই জিরো বলতে পারি না? দেখো তো, জিরো অক্ষরটা বলতে পারি তো? বলতে পারি। এখন যদি আমরা এইভাবে রূপরেখাটা দেই, এই জিরো লিখলে ঝামেলা হবে, নীল লিখলেও ঝামেলা হবে। যেহেতু আগেরগুলো লেটার, ডিজিট, অক্ষর লিখে রাখছি, সুতরাং পরেরটাও একটা ডিজিট দিলাম। জিরো না লিখে, নীল না লিখে আমরা কি লিখবো? জিরো লিখবো, জিরো। সো এটাকে আমরা এভাবে রূপরেখা দিতে পারি। দ্যাট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ ব্লাড। কি বলতে পারি? এ বি, এ বি অ্যান্ড জিরো, দ্যাট ইজ জিরো, নট ও, দ্যাট ইজ জিরো, নট ও। বাট এই দুইটাকে একই রকম দেখা যায়, জিরো এবং ও ইংরেজি লেটার দুইটাকে সেম দেখা যায়। সেই জন্যই আমরা বলে থাকি প্রচলিত শব্দ, বোঝা যাচ্ছে না, আমরা ইউজ করে অভ্যস্ত হয়ে গেছি। সঙ্গত কারণে আমরা ওটাকে জিরো না বলে আমরা বলি ও। যেহেতু আগের তিনটা হচ্ছে লেটার এ বি, এ বি, তিনটা লেটার না, অক্ষর না, সেই জন্য আমরা পরেরটাকেও অক্ষর হিসেবে আইডেন্টিফাই করেছি, সাব্যস্ত করেছি, অ্যাজাম্পশন নিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি। বাট আনফর্চুনেটলি
দ্যাট ইজ নট ও, দ্যাট ইজ জিরো। এই যে দ্যাট ইজ দ্য সিম্বল অফ জিরো, কিন্তু জিরোটা ওই এই লাইনে দাঁড় করালে সবগুলো একই রকম দেখা যায়। সঙ্গত কারণে আমরা যদি বলি এ বি ও তাহলে ভুল হবে না, কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাক্ট হচ্ছে এটা কিন্তু ও না, এটা হচ্ছে জিরো। কথা বোঝা যাচ্ছে? দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এটাকে বলা হয় ব্লাড গ্রুপ। তাহলে আমরা ব্লাড গ্রুপ থেকে তুমি 50টা বই পড়ো, 50 দিন পড়াশোনা করো, কিন্তু এই যে 5টা মিনিট ক্লাস করলা, এখানে তোমার যে কনসেপ্টটা আসলো একদম ক্লিয়ার কনসেপ্ট, এইটা বই পড়লে হবে না। সেই জন্য ক্লাস যা হয় হোক, ক্লাসই। হ্যাঁ, ওই এক হুজুরকে শোনো, একটা গল্প মনে পড়লো। এক হুজুরকে কিছু দুষ্টু ছেলেবেলে থাকে না, তো অযথাই হুদাহুদি প্রশ্ন করে, মানবে না কিন্তু প্রশ্ন করবে। তো এক হুজুরকে জিজ্ঞেস করেছে, হুজুর কয় রাকাত নফল নামাজ পড়লে 1 রাকাত ফরজের সমান হয়, একটু বলবেন? ওই যে কিছু আংলির দপলাপান থাকে না, এমনি এমনি কোথাও যায়। তো হুজুর তো বুঝতে পেরেছে এই তো ডাউট ছেলে, তো হুজুর ওকে বসায় রাখছে, বসো, কিছুক্ষণ পরে আসরের নামাজ হবে, তুমি বসো, আসরের নামাজের পরে তোমাকে উত্তর দেওয়া হবে। ছেলে বসে আছে আর বলতেছে বন্ধুদের কাছে, হুজুরের এই আনসারটা জানা নাই, এই জন্য মনে হয় চিন্তা ফিকির করতেছে, বুঝতেছে? হুজুর ওকে বসায় রেখে অজু করতেছে, নামাজে যাবে। আর ইতিমধ্যে ছেলেটা বারবার বলতেছে, হুজুর যদি না জানা থাকে বলে দেন, পারবেন না, এটা বললেই তো হয়, এত মস্করা করার দরকার কি? দুষ্ট ছেলেপেলে যা হয়। এবার হুজুর বলতেছে, বাবা তোমার আব্বা কেমন আছে? বলছে, হুজুর আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? আপনি জানেন না, মানে ওই ছেলেটার বাবা অনেকদিন আগে মারা গেছে, সেই জানাজা করে আসছে। তো বলছে, আপনি জানেন না সে মারা গেছে? বলছে, হারি বেটা, আমার তো মনে ছিল না। তো সমস্যা কি, বাবা মারা গেছে, তোমার চাচা আছে না? হ্যাঁ আছে তো, তাতে কি, ওই চাচার কথা বললেই বাপের কথা বলা হয়ে যাবে। এইবার ছেলে বলছে, হুজুর সত্যি সত্যি আপনি পাগল হয়ে গেছেন, মাথায় কিছুই নেই আপনার। চাচা আর বাপ কি কখনো এক হয়? 1000টা চাচা, ওই নিজে মুখে বলতেছে, কিন্তু 1000টা চাচা এনে দিলেও কিন্তু একটা বাপের সমান হবে না। আপনি কি এটা পড়েন নাই, বোঝেন না? হুজুর আর কথা বলতেছে না, শেষে বলছে, বাবা তুমি যাও তাহলে। বলছে, আমার উত্তরটা দিলেন না। বলছে, আরে তোমার উত্তর তো তুমি নিজে মুখেই দিয়ে দিলা, যে 1000টা বাবা চাচা এক জায়গায় করলেও একটা বাবার সমান হবে না। সুতরাং বোঝা যাচ্ছে, 1000 ঘন্টা 1000টা বই পড়লেও 1 মিনিট ক্লাসের সমান হবে না, যদি সেটা সত্যি টিচার হয় না ক্লাস হয়। কথা বুঝতেছো? ক্লাসের কোনো তুলনা হবে না, সুতরাং ক্লাস করতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। শোনো, আমরা যেখানে ছিলাম, তাহলে এই হচ্ছে সেই ক্রাইটেরিয়া, ঠিক তো? এবার দেখেন তো, তাহলে আমরা রক্তের গ্রুপটা কিভাবে ভাগ করলাম। এখন এখানে একটা কথা আমরা শুনে নেব, একটু প্লিজ শোনো। আমরা কথার মধ্যে বলে ফেলছিলাম, আনফর্চুনেটলি, দ্যাট ইজ দ্য ফিনোমিনা ইন ইউএসএ, স্পেশালি ইন ক্যালিফোর্নিয়া। ইউএসএ একটা স্টেটের নাম হচ্ছে কি, ক্যালিফোর্নিয়া, তোমরা জানো তাই না? যে ক্যালিফোর্নিয়ার ইলেকটোরাল কলেজ, যেটা মানে ক্যালিফোর্নিয়ার নির্বাচনটা যেদিকে যাবে, গোটা আমেরিকা নির্বাচনটা সেদিকে মুভ করে। যে কিছুদিন আগে যা হলো, তোমরা তো জানোই এটা। তো যাই হোক, এই ক্যালিফোর্নিয়াতে তোমরা জেনে থাকবা, সেখানে এক ধরনের পৃথিবীর ঐতিহাসিক বান্দর পাওয়া যায়। বান্দর নাম শুনেছো না? বানর, বাদাম খেলে বাদাম উল্টা ঢেল মারে আর কি। তো সেই বান্দরের খাসলত, যে মারামারি করে না ছেলে পেলে, এটা কিন্তু বান্দরের খাসলত, বুঝছো? তো ক্যালিফোর্নিয়াতে একটা বড় ধরনের বানর সম্প্রদায় বিদ্যমান, বুঝতেছো? একটু ওয়েট করো। মাঝে মাঝে আচ্ছা, তো খেয়াল করো, ক্যালিফোর্নিয়াতে বিশেষ পৃথিবীর অন্যতম কিছু বানর, হ্যাঁ, তার মধ্যে অস্ট্রেলিয়াতে পাওয়া যায় এবং ক্যালিফোর্নিয়াতে কিছু বানর আছে, উন্নত মানের বান্দর। হ্যাঁ, তো সেই বানরগুলো নিয়ে ওই হিউম্যান রিসার্চ সেন্টার, যেটা ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার, নাম ক্লোনেইড, তারা গবেষণা করতে আগে থেকে। তো তার মধ্যে একটা গবেষণা ছিল যে যদি কোনো মানুষের কিডনি, বোঝা যাচ্ছে, তারপরে লিভারের কোনো পার্ট, হার্টের কোনো পার্ট, অ্যাজ লাইক দিস, বিশেষ করে কিডনি নিয়ে তারা গবেষণা করতেছিল, যদি এইগুলো নষ্ট হয়ে যায় তাহলে ইমার্জেন্সি মানুষের বিকল্প, মানুষ তো মানুষটা দিতে চাবে না, তাহলে অন্য কোনো প্রাণী থেকে সেটা রিপ্লেসমেন্ট করা যায় কিনা। তখন তারা মোটামুটি একটা অবস্থায় পৌঁছেছিল যে বানরটা রিপ্লেসমেন্ট করলে ম্যাচ করে যায়, মানে 100% না করলেও ভালোভাবেই ম্যাচ করে যায়, ক্ষতি হয় না। তো তখন তারা সিদ্ধান্ত নিল বানরকে নিয়ে হিউম্যান রিসার্চ সেন্টারে কিছু গবেষণা করা। তারা গবেষণা শুরু করলো সেখানে ক্লোনেইডে। সেই গবেষণার কনসিকুয়েন্সেস, ফলাফল কি হলো দেখো। তারা পেল, কিরে ভাই সিরাজুমণিরা, ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সিরাজুমণিরা, দেখো ভাই, আচ্ছা, তো এখানে আমরা যা বলছিলাম, সেই ক্লোনেইড
রিসার্চ সেন্টার আমেরিকায়, ক্যালিফোর্নিয়াতে। তারা গবেষণা করে বলল আমেরিকার যে উন্নত মানের একটা বানর, মানে সাইজ সুইজ বড় নাদুস নুদুস, হ্যাঁ, সেই বানরের নাম হচ্ছে, ওই এলাকায় যে নামটা প্রচলিত তার নাম হচ্ছে রেসাস বানর, মানে রেসাস, এই কথাটা তারা প্রচলিত। সেই জন্য এই গবেষণার সাথে, প্লিজ লিসেন টু মি, এই যে গবেষণাটা করলাম, সেই গবেষণার পরে অনেক পরে এসে এর বন্ধু এর সাথে যোগ দিল। যখন যোগ দিল তখন হচ্ছে 1940 সাল। সেই 1940 সালে ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার এবং তার বজম ফ্রেন্ড, দ্যার ইজ দ্য অ্যানাদার সায়েন্টিস্ট, হুইজ দ্য অ্যানাদার সায়েন্টিস্ট নেম উইনার্ড। তাহলে ওনার সাথে এই বেচারার একটা অবদান থাকলো, উইনার্ড, ফ্রেন্ড অফ ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার ইন ইউএসএ, স্পেশালি ইন ক্যালিফোর্নিয়া। দেখো এখন উইনার্ড এবং কার্ল ল্যান্ডস্টেইনার লম্বা গবেষণার ফলাফল 1940 সালে তারা একটা অ্যানাদার অ্যাজাম্পশন প্রকাশ করলো অন দ্য বেসিস অফ ব্লাড গ্রুপ। সেই অ্যাজাম্পশনটা কী ছিল দেখো ভাই, তারা বলল যে বানর যেটা আছে, কি বানরটার নাম বললাম যেন, রেসাস বানর, তাই তো, খেয়াল করো। তো তারা বলল যে রেসাস বানর, এদিকে একটু খেয়াল করো প্লিজ, বানরটার নাম হচ্ছে রেসাস বানর। এই রেসাস বানর নিয়ে তারা গবেষণা করলো। এই রেসাস বানরের, খেয়াল করো, তারা দেখলো রেসাস বানরের মধ্যে যেহেতু তার অনেক কিছু মানুষের সাথে মিলে যায়, হ্যাঁ, তাহলে তার সাথে আর কি কি মিলে যায়, কিডনি ম্যাচ করে, হার্ট লিভারও অনেকটা ম্যাচ করে যায়, হ্যাঁ। তো তারা এটা নিয়ে গবেষণা করলো যে বানরের ব্লাডটা নিয়ে গবেষণা করা জরুরি, কথা বুঝতেছো? সেই জন্য তারা এটা রেসাস বানরকে লক্ষ্য করে গবেষণা শুরু করলো। দেখতে পেল রেসাস বানরের ওই রক্তের মধ্যে এক ধরনের বিশেষ অ্যান্টিজেন আছে, কথা বুঝতেছো? এক ধরনের বিশেষ অ্যান্টিজেন আছে কাদের বডিতে? প্লিজ লিসেন টু মি। রেসাস বানরকে গবেষণা করে তারা বলল রেসাস বানরের ভিতরে, রক্তের ভিতরে এক ধরনের বিশেষ অ্যান্টিজেন আছে। আমি আবার বলতেছি, নট ইন হিউম্যান বিংস অর অ্যানাদার অ্যানিমাল বিংস, অনলি বানর, বুঝতেছো? শুধু রেসাস বানর আমেরিকার। সেই রেসাস বানরের মধ্যে তারা লক্ষ্য করলেন যে সেখানে এক ধরনের অ্যান্টিজেন আছে, অ্যান্টিজেন। সেই অ্যান্টিজেনকে তারা নাম দিল, কারা নাম দিল? এই দুই বিজ্ঞানী নাম দিল রেসাস অ্যান্টিজেন। মনোযোগ দিয়ে শুনবা কিন্তু, রেসাস অ্যান্টিজেন। তাহলে রেসাস অ্যান্টিজেন কিন্তু হিউম্যান বিংস বডির মধ্যেকার কথা না, বোঝা যাচ্ছে? এটা কোথাকার কথা? এটা হচ্ছে বানরের কথা বলতেছি, বানরের কথা, হ্যাঁ, মিলিয়ে ফেলো না কিন্তু। রেসাস বানর, ওই বানরের নাম অনুসারেই তাদের রক্তের যে অ্যান্টিজেন, ওই মানুষের যেমন অ্যান্টিজেন পেলাম, এরকম বানরের মধ্যে কিছু অ্যান্টিজেন আছে, তার নাম হচ্ছে রেসাস অ্যান্টিজেন। এটাকেই তারা পরবর্তীতে নাম দিল, শুদ্ধ করে তার নাম দিল রেসাস ফ্যাক্টর। রেসাস ফ্যাক্টর, কথা বোঝা যাচ্ছে? এটাকেই তারা সংক্ষেপে বলল আরএইচ ফ্যাক্টর। আরএইচ ফ্যাক্টর, একটু খেয়াল করো। তাহলে আমরা একটা জিনিস দেখতে পেলাম কিন্তু, যে আরএইচ ফ্যাক্টরটা হচ্ছে কি, এটা মানব দেহের কাহিনী নয়, মূলত এটা বানরের কাহিনী। কোন বানরের? রেসাস বানরের কাহিনী, অ্যান্টিজেনের কাহিনী। সেই ফ্যাক্টরটাকে, অ্যান্টিজেনকে তারা নাম দিলেন হচ্ছে রেসাস অ্যান্টিজেন। লেটার দেন পরবর্তী কাহিনী হচ্ছে কি, দেখো টুইস্টটা কি। তারা বলল যে এই যে এখানে যে রেসাস ফ্যাক্টরটা আছে, এইটা কি আসলে কোনো হিউম্যান বিংস বডির সাথে, মানব দেহের যে ব্লাড আছে, রক্ত আছে, তার সাথে কি কোনোভাবেই ম্যাচ করে? তখন তারা লক্ষ্য করে দেখলো এখানকার যে এই অ্যান্টিজেনটা, বানরের যে অ্যান্টিজেনটা ব্লাডের, সেই অ্যান্টিজেনটা কোনো কোনো মানুষের শরীরে আছে, কোনো কোনো মানুষের শরীরে নাই, বুঝতেছো? সেই থাকলে, যদি ওই রক্তের মধ্যে থাকে, তখন তাকে নাম দিলে হচ্ছে পজিটিভ, বোঝা যাচ্ছে? আর যদি না থাকে তাহলে তাকে বলা হয় নেগেটিভ, রাইট? সো এইখান থেকে তারা নাম দিল আরএইচ ফ্যাক্টরকে দুইটা। যদি আরএইচ ফ্যাক্টর থাকে রক্তের গ্রুপের মধ্যে, তখন তারা নাম দিল হচ্ছে, কোথায় থাকে? এই আরএইচ ফ্যাক্টর তো বানরের মধ্যে আছেই, এই ফ্যাক্টরটা মানুষের দেহের মধ্যে আসে না নাই? দেখা যেতে পারে কখনো এটার অস্তিত্ব পাওয়া যায়। যদি থাকে তখন বলে পজিটিভ, যদি না থাকে তখন তাকে বলে নেগেটিভ। এই যে আরএইচ ফ্যাক্টর, এইটার উপর ভিত্তি করে লেটার কত 1940 সালের পরে এসে তারা করলো কি, 1940 সালের পরে গিয়ে তারা, একটু দেখো, 1940 সালের পরে গিয়ে তারা
এই যে রক্তের গ্রুপ আছে যে বেসিক্যালি চারটা, সেই চারটা রক্তের গ্রুপকে প্রতিটাকে তারা আবার দুইটা ভাগে ভাগ করলো। কিভাবে ভাগ করলো? এটাকে বলল এটা দুই রকম হইতে পারে, একটা হচ্ছে এ পজিটিভ, একটা হচ্ছে এ নেগেটিভ। বিটাকে বলল সিমিলারলি দুই রকম হইতে পারে, সেটা হচ্ছে কি বি পজিটিভ, বি নেগেটিভ। এ বিটাও দুই রকম হইতে পারে, এ বি পজিটিভ অ্যান্ড এ বি নেগেটিভ। অ্যান্ড সিমিলারলি ও বা জিরো, এটা দুই রকম হইতে পারে, একটা হচ্ছে ও পজিটিভ আর একটা হচ্ছে ও নেগেটিভ। দ্যাট ইজ দ্য কাহিনী। কথা বুঝছো? এইটা হচ্ছে রক্তের গ্রুপ সংক্রান্ত একটা মোটামুটি ব্রিফ একটা ডিসকাশন। তো এইটা তোমাকে জানতেই হবে রিটেন এবং প্রিলিমিনারির বোথ ক্লাসের জন্য। এখন তাহলে আমরা রক্তের গ্রুপকে দেখলাম বেসিক্যালি ফান্ডামেন্টালি 4 টাইপস, তাই তো? নেমলি এ বি, এ বি অ্যান্ড জিরো অর নীল অথবা ও বলে থাকে। এইগুলোকে আবার আমরা অন দ্য বেসিস অফ আরএইচ ফ্যাক্টর, আরএইচ মিনস অ্যান্টিজেন অফ রেসাস, হ্যাঁ, বা রেসাস যে বানরের কথা বলে থাকে মাংকি, সেইটার। তাহলে রেসাস ফ্যাক্টরটা হচ্ছে বানরের কাহিনী, সেইটা কখনো কখনো মানুষের রক্তের মধ্যে মিলে যায়, থাকে। যদি থাকে তাহলে ওই গ্রুপটাকে বলি পজিটিভ, যদি না থাকে তাহলে বলি নেগেটিভ। তাহলে হোললি মানে অ্যান্টিজেন, মানে মানুষের অ্যান্টিজেন এবং বানরের অ্যান্টিজেন সবগুলোকে ম্যাচ করে একসাথে রক্তের গ্রুপগুলোকে মোট কয় ভাগে, সব মিলিয়ে মানে 4 দুগুণে 8, 8 ভাগে ভাগ করা যায়। তাহলে পরীক্ষায় তুমি কি দিবা? রক্তের গ্রুপ কয় প্রকার? 8 প্রকার না 4 প্রকার? তুমি আনসার দিবা 4 প্রকার। বোঝা গেছে? যদি কখনো উল্লেখ করে দেয় মেনশনেবল এরকম একটা জিনিস থাকে যে মানবদেহের অ্যান্টিজেন এবং রেসাস ফ্যাক্টর, অথবা মানবদেহের অ্যান্টিজেন এবং বানরের অ্যান্টিজেনের উপর ভিত্তি করে রক্তের গ্রুপকে মোট কয় ভাগে ভাগ করা যায়, তখন আনসার হবে 8 প্রকার। আর সিম্পলি যদি বলে রক্তের গ্রুপ কয় প্রকার, তখন বুঝতে হবে এখানে বানর টানর নিয়ে আসা যাবে না, এখানে সুস্থ মানুষ থাকতে হবে। সিম্পল কথা বলা হয়েছে, কারণ উদাহরণগুলো কখনো ব্যতিক্রম, কখনো উদাহরণ হয় না, উদাহরণ হয় আদর্শটা, নর্মালটা। সুতরাং আমরা আনসার দিব রক্তের গ্রুপ হচ্ছে 4টা অন দ্য বেসিস অফ আরএইচ ফ্যাক্টর, টোটালি হচ্ছে 8 নাম্বার, 8 নাম্বার। ঠিক আছে? এইগুলো আমাদের পরীক্ষায় এসছে, আসবে, আসতেই থাকবে। কথা বোঝা যাচ্ছে? রিটেন ফ্রিলি সবসময়। এখন আমরা একটু পড়াশোনা করবো, তো এটা একটু নিয়ে নিতে পারো স্ক্রিনশট, অথবা তোমরা আমার সাথে সাথে হয়তো নোট করে ফেলেছো। অনেক ইনফরমেশন আছে, অনেক ইনফরমেশন আছে। এর বাইরে বিসিএস এর একটা প্রশ্ন এখান থেকে নাই, দেখো গা, মিলিয়ে দেখো, সালের কোশ্চেন মিলিয়ে দেখো। আচ্ছা, এভাবে পড়াশোনা করবো, যেখানে সময় আছে এভাবে পড়বা, দেখবো অল্প সময়ের মধ্যে অনেক পড়া হয়ে যাবে। লিখছো? আচ্ছা, এরপরে আচ্ছা, এখান থেকে আমরা এখন চলে যাব হচ্ছে কে কাকে দিবে, কার কাছ থেকে রক্ত নিবে। এটাও কিন্তু আমাদের পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ ইস্যু, পরীক্ষায় বারবার এসে থাকে। সুতরাং আমরা এখন ওই দিকটাও একটু দেখতে পারি। দেখো, আমি মুছে ফেললাম কিন্তু, হ্যাঁ, তোমরা ওই স্ক্রিনশট নিয়ে রেখে দিবা, পরে এখান থেকে ডিটেল জানতে পারবা। আমার চিত্রটা মুছতে আমারই কষ্ট হচ্ছে, জানো, মানে একটা জিনিস গড়া খুব সহজ, ভেঙে দেওয়াটা খুবই, মানে গড়াটাই কঠিন, সরি, গড়াটাই কঠিন, কিন্তু ভেঙে দেওয়াটা খুব সহজ। কিন্তু কখনো কখনো কিছু জিনিস ভাঙতে কষ্ট হয় না, সেরকম। এরপরে আমরা এখন শামীম, আমরা কিন্তু একদম ঠিক 4টা, 4:15 সময় একটা চা খাবো দুইজন, বুঝতেছো? ঘুম পাচ্ছে আজকে, বুঝতেছি না। আচ্ছা শোনো, কি তোমার ঘুম পাচ্ছে? তারপর আমি খুব এমনি অল্প খাই, এখন একেবারেই অল্প খাইছি। হ্যাঁ, তোমরা খাওয়ার কথা শুনে রাগ করো না, বুঝতেছো? আমি খাওয়ার কথা বলছি, কারণ খাইলেই ঘুম ধরে যাবে। শোনো, কি বলছিলাম, এখন আমরা দেখবো যে মাঝে মাঝে আমরা দেখি না রক্ত দেওয়ার প্রয়োজন হয়, ইমার্জেন্সি কিছু বিষয় টিষয় আছে, তো দেখা যাচ্ছে যে আল্লাহ না করুন রক্ত দেওয়া নেওয়া লাগতেও পারে, বোঝা যাচ্ছে? তো সেই জন্য যদি রক্ত দেওয়া নেওয়া, আসলে কি জানো, সিম্পল সেন্সে কিন্তু ডাক্তার আর রোগী দুইটা কিন্তু একই রকম হয়ে গেছে, বুঝতেছো? এও ফাঁকিবাজ হয়ে গেছে আর ওটাও ফাঁকি খোঁজে, এই জন্য দুইটা আউটের সাথে একসাথে পরিচয় হয়, বুঝতেছো না? তো আগেকার দিনে যখন ব্লাড দেওয়া নেওয়া হতো না, তখনও কিন্তু মানুষ ভালোই ছিল।
এখনও ভালো থাকে, কিন্তু বিষয় হচ্ছে কি কিছু একটা হওয়ার আগেই এটা একটা টেন্ডেন্সি হয়ে মানে কি ট্র্যাডিশন হয়ে গেছে আর কি, ট্র্যাডিশন প্রথা হয়ে গেছে, কাজকর্ম হয়ে গেছে। এখন কিছু একটা হইলেই ব্লাড দেন। আচ্ছা, একটা ন্যাচারাল জিনিস মাথায় রাখবা, তোমাদেরকে বলছিলাম না যে মানব দেহের যে পাকস্থলী আছে না আমাদের বাম পাশে, যে এখানে পাকস্থলীর ওই পাশে একটা জায়গা আছে, নাম কি স্প্লিন, বাংলায় বলে থাকি প্লিহা। সেখানে 300 থেকে 400 গ্রাম ব্লাড, বুঝতেছো, মানে মিলিলিটার যা বলো আর কি, তো সেই অতখানি রক্ত একটা মানবদেহের বডির মধ্যে স্টোর হিসেবে থাকে। এই জন্য ইনস্ট্যান্ট কাউকে যদি অ্যাক্সিডেন্ট করে কেউ, তারপরে মা বোনদের স্বাভাবিক যে বিষয়গুলো থাকে, কোনো ক্ষতি হইলেও দেখা যাচ্ছে ওইটুকু কিন্তু আল্লাহ তাআলা ন্যাচারাল প্রোটেকশনের জন্য দিয়েই রাখছেন। কিন্তু আমরা হুদাহুদি টেনশন করি, ভয় করি, হাই প্রেশারটা বাড়ায় নিই, মানে লো প্রেশার থাকলেও তো ওখানেই করে মরবে, হাই প্রেশার থাকলেও হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে, স্ট্রোকের সম্ভাবনা আছে, অযথা টেনশন করি। তারপরেও সত্যি সত্যিও তো লাগতে পারে। যদি হয় সেই জায়গাগুলোতে কাকে আমরা ব্লাড দিব, কাকে দেওয়া যাবে, কার সাথে ম্যাচ করবে, কার সাথে ম্যাচ করবে না, বোঝা যাচ্ছে, মানে একই রকম হইতে হবে। তো সেইটার উপর ভিত্তি করে আমাদের কিছু প্রশ্ন হয় রিটেন এবং ফ্রিলি। কোন গ্রুপের পার্সন, মানে ব্লাড গ্রুপের কোন গ্রুপের পার্সন কোন ব্লাড গ্রুপকে দিতে পারবে, কাকে দিতে পারবে না, এবং কার কাছ থেকে নিতে পারবে, কার কাছ থেকে নিতে পারবে না, এটা আমাদের একটু জানতে হবে। হ্যাঁ, কারণ এটা মনে থাকে না। তো আমি এর আগে তোমাদের সাথে যখন আমি ডায়াসে ক্লাস নিয়েছিলাম, তখন কিন্তু আমি তোমাদেরকে এটা ডিটেলস পড়াইছিলাম, ডায়াসে পড়াইছিলাম। এখানেও আমি একটু দেখাই দিই, কারণ পরীক্ষা যেহেতু একেবারে সন্নিকটে, জীবন বাঁচানো খরচ, সেই হিসেবে একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো দেখো রক্তের গ্রুপ কিছুক্ষণ আগে আমরা স্বীকৃতি দিলাম, অ্যানাউন্সমেন্ট করলাম, কয়টা? 4টা। তাহলে সবাই একটু খেয়াল করবো আমার সাথে, হ্যাঁ, সহজে মনে রাখবো। ধরো এটা আমাদের ব্লাড গ্রুপের একটা তালিকা করতেছি, কে কাকে দিবে, একদম সহজ। আচ্ছা, খেয়াল করো তো এখানে আমরা কতগুলো হেডিং দিই। হেডিংটা হচ্ছে 3টা হেডিং দিই আমরা, কলাম 3টা করি। হ্যাঁ, কি কি দেখো, এক জায়গায় হচ্ছে রক্তের গ্রুপ, গ্রুপের নাম, গ্রুপ কোন ব্লাড গ্রুপ বা রক্তের গ্রুপ যা বলো সেইটা, গ্রুপের নাম। আরেকটা আমাদের মতো আমরা আর্টিকেলের নাম দেই, কারণ আমরা তো আর বই লিখবো না, সুতরাং ভুল টুল হওয়ার পসিবিলিটি এখানে নাই। আমরা লিখবো কে কাকে প্রোভাইড করতে পারবে আর কার কাছ থেকে সে রিসিভ করতে পারবে, মিনস কাকে দিতে পারবে, কার কাছ থেকে সে নিতে পারবে, সেইটা আমরা একটু লিখে দিই। দেখো তাহলে এখানে লিখলাম রক্তের গ্রুপ, আর এখানে হচ্ছে দিতে পারবে, আমরা আমাদের মতো করে লিখলাম মনে রাখার জন্য, দিতে পারবে। আর একটা হচ্ছে কি, নিতে পারবে। দেখো বইয়ের ভাষা বাদ দিলাম, আমাদের ভাষা, খেয়াল করো কিন্তু। তো তাহলে গ্রুপ তো আমরা বললাম কয়টা, 8টা, এখানে কনসিডার করা দরকার না, এখানে বেসিক্যালি হচ্ছে 4টা, ওই প্রথম যে 4টা সেই 4টা। দেখো ভাই সবাই, সেই 4টা হচ্ছে, প্রথমেরটার নাম কি এ, তারপরটার নাম কি বি, এই 2, এই হলো 4, খেয়াল করিও। এবার প্রথম গ্রুপটা আমি নাম দিলাম, ধরো যেভাবে পড়ছিলাম এ, এরপরটা কী রে ভাই বি, তারপরটার নাম হচ্ছে এ বি, তারপরটার নাম হচ্ছে নীল বা 0 বা ও। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো, তাহলে এ বি 0 বা ও। আচ্ছা, 4টা গ্রুপ দিতে পারবে কাকে কাকে, এখান থেকে একটা, এটা গল্প আকারে শুনতে হবে এবং গল্প আকারে মনে রাখতে হবে। তুমি যদি হ্যাভি সিরিয়াস হয়ে মুখস্থ করতে চাও, তাহলে কিন্তু ভুলে যাবা একটু পরে, পরীক্ষার হল পর্যন্ত মনে থাকবে না, কারণ এটা রিটেনেও লিখতে হবে, প্রিলিতেও লিখতে হবে। শুরুতেই বলে দিয়েছি যে আমি এখন যা পড়াচ্ছি সবগুলো রিটেন প্রিলিমিনারি সেম, একই পড়া, মানে বিশেষ করে এখনকার যে ক্লাসটা হচ্ছে রিটেন প্রিলি সেম ক্লাস। আচ্ছা একটু শোনো, তো 4টা গ্রুপ দিতে পারবে কাকে। তো তোমার আমার জীবনের সাথে আমরা একটু ম্যাচ করি, সবাই দেখো তোমার আমার জীবনের সাথে কি ম্যাচ করা যায়। ধরো তুমি বাচ্চাদের চকলেট দিবা, বিশেষ করে বোনেরা যারা আছো, হ্যাঁ ওরা, তো বাচ্চাদেরকে চকলেট দিবা, তোমার ভাই ভাতিজা এরা ছোট যারা আশেপাশে আছে, বাসায় গেছো, তুমি ইউনিভার্সিটি হলে থাকো, তুমি গেছো বাসায়, এবার যাওয়ার পরে তোমার পিচ্ছি যারা আছে আশেপাশের, তুমি একটা পিচ্ছি আর ওরা হচ্ছে সেমি পিচ্ছি, বুঝতেছো? তো এরকম কতগুলো পিচ্ছি আসছে একসাথে, তো 3-4 জন 4-5 জন আসছে, তুমি সবাইকে চকলেট দিচ্ছ, স্বাভাবিক বিষয়। কিন্তু এখন
একদম ভিতর থেকে বলবা কিন্তু, হ্যাঁ, সেলফিশের কথা না। তুমি কাকে প্রায়োরিটি দিবা? তোমার ভাইয়ের ছেলেটা, কারণ মেয়েরা সাধারণত ভাইয়ের সন্তানদেরকে বেশি ভালোবাসে, এই স্বাভাবিক ন্যাচারাল বিষয় এটা। এখন তোমার বোনের ছেলে মেয়েরাও আছে, পাড়া প্রতিবেশী দুই একটা ছেলে মেয়ে আছে, আর তোমার ভাইয়ের ছেলেটা তোমার কাছেই আছে, ফুপুদের খুব প্রিয় হয়। এবার অবভিয়াসলি তুমি দেও বা না দাও, ইচ্ছাই বা অনিচ্ছাই হোক, প্রথমেই হাতটা যাবে হচ্ছে তোমার ভাতিজা বা ভাতিজির দিকে, ভাইয়ের সন্তানের দিকে। সবাই কিন্তু পিচ্ছি ওখানে। তো স্বাভাবিকভাবে মানুষ যখন কোনো কিছু দেয়, নেয়, কোনো স্বার্থ বিষয়ে চিন্তা করে, তখন প্রথমেই চিন্তা করে নিজের, বুঝতেছো আমার কথাগুলো, নিজের মধ্যে রাখার চেষ্টা করে। যদি একেবারে না পাওয়া যায়, তখন সে বাইরের দিকে কল্পনা করে। এটা একটা মানুষের টেন্ডেন্সি, স্বাভাবিক বিষয়, ঠিক আছে? দেখো, এখন তুমি রক্তটা এ রক্ত দিবে স্বাভাবিকভাবে, কাকে দিতে পারবে? আরে নিজের টাকা তো আমি নিজের খাতে ব্যয় করতেই পারবো না? আমি ইনকাম, তোমার টাকা তুমি তোমার খাতে ব্যয় করতে পারবে না? এটা কারো পারমিশন লাগবে, অনুমতি লাগবে? কিচ্ছু লাগবে না, নো রেস্ট্রিকশন, নো বেয়ার। তো সুতরাং কি করবা তুমি? ব্যারিয়ার্স আর রেস্ট্রিকশন ছাড়া তুমি তোমার টাকা তোমার কাজে ব্যয় করতে পারবা, এটা এমনি বোঝা যাচ্ছে। সুতরাং দিতে পারবে কাকে? এ ব্লাড ওই গ্রুপের সবাইকে দিতে পারবে, কোনো সমস্যা তো নাই। তাহলে সে এ গ্রুপের সবাইকে দিতে পারবে। দাঁড়াও, আচ্ছা, এটাই কালি দিয়ে লিখি, এই গ্রুপের সবাইকে দিতে পারবে। এরপরে দেখো, এটা রেড পেন দিলে মনে হয় ভালো হবে, ফুটবে না? আচ্ছা দেখো, এ গ্রুপের সবাইকে সে দিল। আর কাকে দিবে দেখো তো ভাই, এই নিচ দিকে তাকায় দেখো তো, তারাই তো কয়েকজন। এখন বাকি আছে বি, এ বি আর 0। এইগুলোর মধ্যে কাকে দিতে পারবে? যেখানে তার নিজের নাম গন্ধ আছে, নাতি নাতনি, হ্যাঁ, এই জেনারেশন যেখানে আছে সেটাকে সে প্রায়োরিটি দিবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটা বাকি আছে, তিন ধরনের লোক, বি, এ বি আর হচ্ছে 0। অবভিয়াসলি সে কাদেরকে দিবে? সে কিন্তু দিবে কাদেরকে? এই বিকে না দিয়ে, ওকে না দিয়ে প্রাধান্য দিবে এ বিকে, কারণ এখানে তার বংশের একটা ধারা আছে, এ আছে, গন্ধ আছে। দ্যাট ইজ হোয়াই সে দিবে হচ্ছে এ বিকে। এটা কিন্তু স্বাভাবিক বিষয়, একদম স্বাভাবিক বিষয়, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো না ভাই, বি কাকে দিতে পারবে? সিমিলারলি, হ্যাঁ, সে বি অবশ্যই তার নিজেকে নিজে দিতে পারবে, এই ধরনের লোকজনকে দিতেই পারবে সে। দেন এই বির আত্মীয় স্বজন, নাতি নাতনি গন্ধ কোথায় আছে, কাছাকাছি রিলেটিভ কি আছে? এ বি। সুতরাং এদেরকেও দিতে পারবে। তুমি সহজে বুঝে নিবে, মুখস্থ করো না, ভুলে যাবা কিন্তু। এ বি কাকে দিতে পারবে? একটু শোনো, মনোযোগ দিয়ে শোনো। এ বি হচ্ছে দুনিয়ার কৃপণ, একেবারে জাত স্বভাব কৃপণ। সে কাউকেই দিবে না। কৃপণ মানুষ কাউকে দিবে? পারলে সবারটা নিবে। বেটা বিয়ে দিয়ে টাকা নিয়ে আসছে, পারলে বেটি বিয়ে দিয়েও টাকা নিয়ে আসবে। ওর কথা সব টাকা সব ওকে দাও শুধু, বুঝতেছো? সে কাউকে দিবে না। আচ্ছা, অবশ্য তোমাদের এলাকায় এরকম মানুষ নাই, কিন্তু কিছু কিছু এলাকার মানুষ আছে। শোনো, তাহলে জাত কেপটা হচ্ছে কি? হার কেপটা কাকে বলা হয়? এ বি। ও কাউকে দিবে? কাউকে দিবে না, কৃপণ। সুতরাং সে শুধু তাকেই দিবে, অন্য কাউকে সে দিবে না। এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। সে কাউকেই দিবে না, শুধু নিজেকেই নিজে দিবে, একেবারে স্বার্থপর মানুষ। এরপরে ও, এটা হচ্ছে তুমি, একদম দাতা হাতেম তাই, যা আসলো তাই সবাইকে বিলিয়ে দিলা, সবাইকে দিয়ে দেয়, বুঝলাম? আচ্ছা, এই সেই বেচারা ফকির হওয়ার লক্ষণ আছে কিন্তু এর, বুঝতেছো? এটা হচ্ছে কাকে দিতে পারবে? সবাইকে। আমরা বোঝার জন্য লিখলাম সব। সব মানে আদার্স যে গ্রুপগুলো আছে, নিজেকে তো দিতেই পারবে, এগুলো সবাইকে সে দিতে পারবে। সেটা হচ্ছে ও গ্রুপের পার্সন। দাঁড়াও, আর কে কি লিখছে? যা লিখছে পরে কয়েকজন মেসেজ করেছে, দেখো। এরপরে ভাই নিতে পারবে, ভালো করে বুঝিও কিন্তু, পরীক্ষা আসবে। নিতে পারবে, কার কাছ থেকে নিতে পারবে একটু দেখো তো প্লিজ। এই বেচারা দয়ালু দাতা। কে দয়ালু দাতা? ও সবাইকে দিতে পারে। যে সবাইকে দেয় তার কাছ থেকে তো সবাই নিতেই পারবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, আচ্ছা আমার টাকা যদি আমি খরচ করতে পারি, আমার টাকা ব্যাংকে আছে, আমি তুলতে পারবো না? তোমার টাকা তুমি তুলতে পারবে না, তো নিজের টাকা তো নিজে নিতেই পারবো, কারোর অনুমতি লাগবে না। সুতরাং এইদিকে তাকান একটু, এই বেচারার নাম কি? এ। সে নিজের টাকা নিজে নিতে পারবে না? অবশ্যই নিতে পারবে। তাহলে নিজের টাকা নিজে নিতে পারবে, নিল। এ নিজের টাকা নিতে পারবে না? নিতে পারবে। যার যার নিজের টাকা সে অবশ্যই নিতে পারবে, বুঝতেছো? আচ্ছা, আর এই যে দিল কেপটা, এ
কার কাছ থেকে নিতে পারবে? কৃপণ ব্যক্তি সবার কাছ থেকে নিতে পারবে। সুতরাং যেহেতু এ বি কৃপণ, সেই জন্য সে সবার কাছ থেকেই নিবে। কৃপণ, যে স্বভাব কৃপণ। আর ও সবাইকে দিছে, যে সবাইকে দেয় সে কি কারোর কাছ থেকে নেয়? লজ্জা শরমের একটা বিষয় আছে না, সবাইকে দিয়ে দিয়েছে, সুতরাং সে কারোর কাছ থেকেই নিবে না, সে শুধু নিজেরটাই ব্যবহার করবে। কথা বুঝতেছো? সেই জন্য হচ্ছে নিজেরটাই শুধু ব্যবহার করলো। আর যেহেতু সে সবাইকে দিয়ে দিয়েছে এই বেচারা, তাহলে এদেরকে বাদ যাবে কেন? এদেরকেও দিয়েছে নিঃসন্দেহে, সেই জন্য এইখানে সাথে ও থাকবে। এইটা হচ্ছে সহজ একটা চার্ট, একেবারে ট্যাক্টফুলি চার্ট। এটা যদি মনে রাখো, আজীবন আমৃত্যু বস হয়ে থাকবা, কেউ তোমাকে ঠকাইতে পারবে না। ইনস্ট্যান্ট বলে দিবা কে কাকে দিবে না দিবে। আমি কি এটা মুখস্থ করালাম? মুখস্থ করেনি, জাস্ট একটা টেকনিক তোমার বাস্তব জীবনের সাথে মিলিয়ে গল্পটা বলে দিয়েছি। এই গল্পটা মনে রাখবা, ইনশাল্লাহ পরীক্ষার হলে রিভিশন যদি নাও দিতে পারো তবু আনসার করতে পারবা এখান থেকে, রিটেন হোক, প্রিলি হোক, ভাইবা হোক, যা হয় হোক। তাহলে এইটা একটু লিখে নাও সুন্দর করে, আরেকবার নিজেরা লেখো, 2 মিনিট নিজেরা আরেকবার লিখে নাও, রাপ করে ফেলো, যেন আর কোনোদিন ইয়া না লাগে। ব্যাস, মনে থাকবে। ঠিক আছে অ্যানি, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা এখান থেকে বিদায় নিলাম, তাই তো? নতুন একটা টপিক আমরা শুরু করি, অ্যানাদার টপিক, ব্লাড সার্কুলেশন। আমরা এখন ব্লাড সার্কুলেশন নিয়ে, সুপার ফাইন, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। দেখো আরও কত রকম পড়া আছে, এটা একরকম দেখাইলাম আর কি, আরও অনেক রকম শেখানো যায়। যেহেতু পরীক্ষা খুব কাছাকাছি, অ্যান্টিবায়োটিক ডোজ দিয়ে দিচ্ছি, এগুলো বিস্তারিত ওষুধ খাওয়ানোর সময় নেই। দেখো এবার হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশন আছে, কতক্ষণ আছে সময়? সমস্যা নাই। ব্লাড সার্কুলেশন, ব্লাড সার্কুলেশনটা একটু দেখতে হবে। জান্নাতুল ফেরদৌস, থ্যাংক ইউ সো মাচ ভাই, এক্সেলেন্ট। হ্যাঁ তোমরাও তো জিনিয়াস, তোমরা জিনিয়াসের জন্যই বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। দেখো তো আমরা এখন দুইটা জিনিসে যাব, একটা হচ্ছে আমরা একটা ডিজিজ পড়ব, আরেকটা হচ্ছে আমরা ব্লাড সার্কুলেশন, মানে পুরো বডির মধ্যে কয়েকটা ব্লাড সার্কুলেশন সিস্টেম আছে না, তার মধ্যে আমরা একটা হার্ট হয়ে ফুসফুসের যে রাস্তাটা, এইখানে ব্লাড সার্কুলেশন যেভাবে হয় সেটা একটু দেখবো। হ্যাঁ সবাই একটু মনোযোগ দিয়ে আমার সাথে কথাগুলো শুনতে থাকো, তাহলে আমরা এখান থেকে অনেক কিছু রিভিশন হবে। হ্যাঁ রোগেরটা যদি সময় পাই পড়াবো, নাইলে বাদ। দেখো তাহলে আমরা এখন হার্ট নিয়ে একটু কথা বলবো, হৃৎপিণ্ড নিয়ে। হ্যাঁ সবাই লিখতে পারো, টপিকের নাম লেখো হার্ট, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড, হার্ট, হৃৎপিণ্ড। তো হার্ট হৃৎপিণ্ড নিয়ে কথা বলবো। তোকে ওই ফেসবুকটা কি জন্য দিছে? বস 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 বস। আমি জানি না তো, তোমার ফেসবুক দেখো তুমি। বসো বসো বসো, আসতে যাতে কষ্ট করে বসো। আচ্ছা হার্ট, হৃৎপিণ্ড, তোমরা তো অ্যাম্বিশন স্টুডেন্ট, বসো, সমস্যা নাই, ক্লাস হচ্ছে তো। শামীমদের স্টুডেন্ট, ওটা ওখানে বয়স, ওখানে বেশি আরামে ক্লাস করে। বস বস থাক, চুপচাপ বস থাক। আচ্ছা আমি জানতাম যে কেউ ভুল না করলে হৃদয়ে ভুলটা করবে নিঃসন্দেহে। হ্যাঁ তুমি খুব টেনশনে আছো, বুঝতেছো? ক্লাসে ফেসবুক গ্রুপে দেখবা কখন কি দিছি, ক্লাস চেঞ্জ করে দিচ্ছি আজকে। দেখো দেখো হার্ট, হৃৎপিণ্ড। এখন আমরা হার্ট, হৃৎপিণ্ড বলতে কি বানরের হার্ট, হৃৎপিণ্ড পড়বো না, আমরা পড়বো কার? মানুষের হার্ট পড়তেছি আমরা। হ্যাঁ তো মানুষের হার্টটা একটু দেখো না প্লিজ সবাই। ক্লাসের এখন 1.5 ঘন্টা সময় আছে, তুমি ইচ্ছা করলে লাইব্রেরিতে যাও, যাও 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 যাও, আসো ঠিক 1:00 ক্লাস করবে, 1:00 শুরু হবে। তো এসে 1-2টা ক্লাস একবার করে যাও। আল্লাহ হাফিজ। তো দেখো এখানে মানুষের হার্টটা কেমন? তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, শিখে আসছো যে হার্টের কতগুলো পার্ট থাকে, তাকে আমরা বলে থাকি কি? প্রকোষ্ঠ, তাই না? তো আল্লাহ তাআলার এই সৃষ্টির মধ্যে কোনো প্রাণীর হার্টের একটা প্রকোষ্ঠ থাকে না, থাকলে তো মারা যাবে।
তো হার্টের কমপক্ষে ন্যূনতম 2টা প্রকোষ্ঠ থাকতে হবে ইনকামিং আউটগোয়িংয়ের জন্য, তাই না? সেই জন্য হার্টের ন্যূনতম 2টা প্রকোষ্ঠ থাকতে হয়। আর মাল্টি লেভেল অনেক হইতে পারে, এটা আল্লাহ তাআলা তার সৃষ্টি, রহস্যজনক সৃষ্টি, তিনি যে কোনোভাবে সেটা করতে পারেন। তবে আমার একটা জরুরি ফোন আসছে, 1 মিনিট কথা বলি। হ্যাঁ, একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো, ইয়া করলে কল হলে কি ইয়া কেটে যায় না? শুনুন, আচ্ছা দেখো, তাহলে আমরা কি বলছিলাম ভাই? কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনিও, হ্যাঁ, কাজে লাগবে। হার্টের কতগুলো প্রকোষ্ঠ থাকে, পার্ট থাকে, তার মধ্যে হচ্ছে মানে হার্ট, হৃৎপিণ্ড, প্রাণী হলে তো হৃৎপিণ্ড থাকা লাগবে, তাছাড়া ব্লাড সার্কুলেশন হবে না। সেই ব্লাড সার্কুলেশন করতে গেলে কমপক্ষে 2টা পার্ট থাকা লাগবে ইনকামিং আউটগোয়িংয়ের জন্য। আর মাল্টি লেভেল অনেকগুলো হইতে পারে, এটা আল্লাহ তাআলা তার সৃষ্টি, তিনি যেভাবে ইচ্ছা করতে পারেন। তবে আমরা যেটা অবজার্ভ করে দেখতে পাচ্ছি, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 13টা পর্যন্ত আমরা দেখছি, অনেকগুলো আছে। এর মধ্যে মানুষ যেটা, আমরা যারা, আমাদেরটা হচ্ছে আদর্শ, মানুষেরটা হচ্ছে আদর্শ, এর হচ্ছে টোটালি 4টা পার্ট থাকে। তাহলে মানব দেহ হচ্ছে এত সুন্দরভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এত সহনীয়ভাবে তৈরি করেছেন, এত লোড নিতে পারে, টেনশন নিতে পারে, এত কষ্ট সহ্য করতে পারে, তবুও হার্টের সমস্যা হয় না সহজে। সেই জন্য হচ্ছে কি, আইডল ভ্যালু হচ্ছে হার্টের প্রকোষ্ঠ 4টা হিউম্যান বিংস বডির জন্য। এইগুলোকে কি বলা হয়, কোনটা কোথায় থাকে, যারা জানো তো আলহামদুলিল্লাহ, আর আগের ক্লাস যারা করেছো তারা তো ডিটেলস পড়েছো, আজকেও আমি একটু দেখাই দিই। দেখো, সেটা হচ্ছে হার্ট তো সবাই তো মনে হয় আঁকতে পারো, তাই না? মানে এমন কোনো স্টুডেন্ট নাই যে আই লাভ ইউ আঁকতে পারো না। আই লাভ ইউ মানে যে এরকম করে আঁকে, যেটা আর কি, সবাই তো আঁকো, তো সেইটাই দেখো। তো এখানে প্লিজ খেয়াল করিও একটু, এইরকমভাবে তোমরা আঁকো। আমার এগুলো আঁকার অভ্যাস নাই, তবুও হয়েছে যা হয়েছে হয়েছে, যা, গরিবের হার্ট এরকমই ধর। তো এখন ধরো করোনাকালীন হার্টের অবস্থা এরকমই হয়েছে সবার। অবশ্য আমার করোনা হবে না, আমি আগেই বলে দিয়েছি ইনশাল্লাহ যে আমার এগুলো হবে না, যারা ভয় করে ওদেরই হবে। আর আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখবেন, অনেক ভালো রাখছেন। দেখো, এইটা হচ্ছে হার্ট, হার্ট মানে আই লাভ ইউ। এবার এই হার্ট, তাহলে মানবদের হার্টের কয়টা পার্ট? 4টা পার্ট বললাম। একটু ম্যাজিক্যাল বিষয়, একটু খেয়াল করো। তা হচ্ছে তোমরা এটা বুঝবা, ছোটো মানুষ বুঝতেও পারো, বলি ছোট হলে একবারে ছোট না, আমার কাছে ছোট, কিন্তু আসলে তো তোমরা বুড়া সম্প্রদায়। সেটা হচ্ছে, শোনো, যারা তোমাদের মধ্যে লাভ স্টোরিতে অভ্যস্ত, হয়তোবা আমার বিশ্বাস 99%ই এর সাথে রিলেটেড আসো। কেউ হালকা পাতলা, কেউ আবার চরম পরম ক্লাইম্যাক্সের মধ্যে আসো, ঠিক আছে, ফাটাফাটি জগতে আসো। তার একটা ন্যূনতম প্রমাণ হচ্ছে এক একজনের 2-3টা করে আইডি, এটা প্রমাণ করেন তুমি সেই ব্যক্তি। এবার যাই হোক, আমি আর লজ্জা দিচ্ছি না। এবার দেখো, এখানে একটু খেয়াল করে দেখো প্লিজ, কমনভাবে মনে রাখবা, কাজে লাগবে। আমি স্বার্থ যতই যাই গল্প করি না কেন, এটা তোমার জীবনে কাজে লাগবে। শোনো, হৃদয়কে টাচ করবে। কখনো কখনো দেখেছো মানুষ রিলেশন করার সময়, এটা আমার কথা না কিন্তু, ফিলোসোফারদের কথা, পৃথিবীর দ্বারা গ্রেটেস্ট, লার্জেস্ট, বিগেস্ট, হাইয়েস্ট ফিলোসোফার যারা, তাদের কথাবার্তা এগুলো। তা হচ্ছে কখনো কখনো রিলেশনের ক্ষেত্রে, রিলেশন মানে তো ইমোশনাল বিষয়, তো রিলেশনের ক্ষেত্রে দেখা যায় যে তুমি তোমার লাইফে একটু একটু, আমি তো জানি না কিন্তু তুমি তো তোমারটা জানো, তুমি পিছনের দিকে তাকাই দেখো তুমি কয়টা রিলেশন করেছো, একটা ছাড়ছো আর একটা ধরছো, অথবা তুমি যার সাথে ছিলা সে তোমাকে ছেড়ে আর একটা ধরেছে, কোনো একটা কিছু হয়েছে তোমার লাইফে, তুমি জানো, এটা হয়তো প্রকাশ করেছো, অথবা কেউ জানে কেউ জানে না। তো এক্ষেত্রে দেখবা
খুব মনোযোগ দিয়ে শুনো কথাটা, হ্যাঁ, বাস্তব জীবন এটা। সেটা হচ্ছে তুমি যাকে ছেড়ে চলে আসছো অথবা যে তোমাকে ছেড়ে চলে গেছে, কিছুটা একটা হয়েছেই। তো সেখানে টুইস্টটা কি জানো? সেখানে টুইস্টটা কি একটু ভালো করে খেয়াল করো। সেখানে বিষয়টা হচ্ছে যে ফিলোসফাররা বলেন, যখন কোনো মানুষ একজনের সাথে রিলেশন করা অবস্থায় তাকে ছেড়ে দিয়ে আরেকজনের কাছে রিলেশন করতে যায়, তখন বুঝতে হবে, একটু ভালো করে আদারওয়াইজ নিমানা ঘটনাটা, তখন বুঝতে হবে যে চলে গেছে, একজনকে রেখে চলে গেল যে লোকটা, সেই লোকটা কিন্তু দোষ দেওয়া যাবে না। কারণ যার কাছ থেকে চলে গেছে সে তাকে রাখতে পারে নাই, তাকে স্যাটিসফাই করতে পারে নাই, নিঃসন্দেহে কোনো সমস্যা ছিল, এটা প্রমাণ করে। কিন্তু এটাও প্রমাণিত হয় যে ব্যক্তি চলে গেছে সে যদি আবার দ্বিতীয় যার কাছে গেল সেখান থেকেও যদি তৃতীয় আরেকজনের কাছে চলে যায়, তাহলে বুঝতে হবে তার ক্যারেক্টারের সমস্যা আছে। বুঝতেছো আমার কথাগুলো? তাহলে এখান থেকে পজিটিভ এবং নেগেটিভ দুইটাই ডিসকাশন আসে। একটা হচ্ছে যদি সে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে, সেকেন্ড অন, তাহলে বুঝতে হবে যাকে রেখে চলে গেছে তার এমন কিছু ল্যাকিংস আছে, দুর্বলতা আছে, রুডনেস আছে, যেটা তাকে ক্রুয়েলনেস আছে, যা তাকে আটকায় রাখতে পারে নাই, তাকে হার্ট করেছে, সে যে আশায় আসছিল সে কাজটা হয়নি, সুতরাং সে চলে গেছে। এটা একটা। আর ওই লোকটা যে চলে গেছে সে যদি আবার এক জায়গায় গিয়ে ওখানে রেখে আবার যদি তৃতীয় আরেকজনের কাছে যায়, তাহলে বুঝতে হবে তার চরিত্র সমস্যা আছে। কথা বুঝতেছ? এগুলো হচ্ছে ন্যাচারাল কথাবার্তা। এখন মানুষ যখন স্বভাবতই, হ্যাঁ, এক জায়গা ছেড়ে অন্য জায়গায় যায়, কেন যায়? নিঃসন্দেহে মানুষ যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, অবশ্যই যাওয়ার পেছনে তার একটাই কারণ, সে এখানে যে ভালোবাসার ঘাটতিটা ছিল তার লাইফে, সেই ঘাটতিটা সে পূরণ করতে পেরেছে অ্যানাদার পারসন, সেই জন্যই সে সেখানে মুভ করেছে, চলে গেছে, এছাড়া কিছু না। তাহলে এখন এই যে তোমার হার্ট, কলিজা, হৃদয়, তুমি যা বলো আর কি, দেখো এই হার্টটা ধরো তোমার কাছ থেকে সে, তোমার কলিজা যে ছিল সে তোমাকে রেখে চলে গেছে, আরেক জায়গায় চলে গেছে। যখন চলে গেছে এটা কি প্রমাণ করে? প্রমাণ করে যে যার কাছে গেছে তার ভালোবাসার অনেক বড়। তার মানে এটা তোমার আই লাভ ইউ যদি হয়ে থাকে, তো যার কাছে গেছে তারটা নিশ্চয়ই এর চেয়ে বড়, অনেক বেশি ভালোবাসা দিচ্ছে। একটু খেয়াল করো, এরপর আমরা যার কাছে যাবো তার আই লাভ ইউটা অনেক বড়, এরকম। বুঝতেছো ওর কথাগুলো? তাহলে ওইটা এইখানে কখন আসতে পারছে? ওই কলিজাটা ভেঙে জুড়ে চুরমার করে তারপর এই কলিজায় ঢুকে গেছে। বুঝছো তো? হার্ট ফাংশন কিন্তু এরকম মজার একটা বিষয়। দেখো এখন আমরা মাঝখান থেকে, মানে খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, দেখো ন্যাচারাল রিসোর্স কি, এর মাঝখান দিয়ে ব্যারিয়ার দিয়েছেন আল্লাহ তাআলা। হাজার চেষ্টা করলেও তুমি এই পার্টের ব্লাড ওই পাশে যাইতে পারবে না, ওই পাশের ব্লাড এই পাশে আসবে না, যদি আসে মারা যাবে। কথা বুঝতেছো? সুতরাং দেখো কি সুন্দর সিস্টেম। এখানে যে ঘটনাটা ঘটছে তা হচ্ছে এই যে এইভাবে এইভাবে একটা পার্ট হয়েছে, এইভাবে একটা পার্ট হয়েছে, দ্যাট ইজ দ্য 4 পার্ট, 1 2 3 4। বুঝলা? তো ওই তোমাদের সাথে মজা করলাম যেটা আমি, উপরের আই লাভ ইউ দুইটা, নিচের এটা, এই যে উপরেরটা যেটা একটা ছিল মাঝখানে ব্যারিয়ার দেওয়ার আগে, এই উপরেরটাকে বলা হয়, উপরের যে লাভ চিহ্নটা দিছিলাম প্রথম, উপরেরটাকে বলা হয় কি হয়েছে রে? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আরও করো, ক্লাস করো, ক্লাসে আসো না, কিছু না, ক্লাস থাকতে হবে। দেখো, থ্যাংক ইউ সো মাচ ভাই, খেয়াল করিও। তো এই প্রথমের যেটা, একটু মনোযোগ দিয়ে শুনবো। তোমরা কি চৌবাচ্চার অঙ্ক করেছিলা? এখন তো বেশি চৌবাচ্চার অঙ্ক নাই, আগে ছিল কিন্তু, আমাদের সময় ছিল। হ্যাঁ, তাও আসছে। আচ্ছা আচ্ছা, চৌবাচ্চার অঙ্ক তো বোঝো, যে 3টে চৌবাচ্চা দিয়ে, একটা চৌবাচ্চার উপরে 3টা ছিদ্র আছে, ওই যে পানি, বিল্ডিং এর উপরে যে পানির ট্যাঙ্কি থাকে না, গাজী ট্যাঙ্ক, মদিনা ট্যাঙ্কি কি ট্যাঙ্ক থাকে না, ওই রকম আর কি, ওটা চৌবাচ্চা আর কি। একটা চৌবাচ্চার উপর দিয়ে 2টা পাইপ দিয়ে পানি পড়তেছে, নিচের একটি ছিদ্র দিয়ে পানিটা বের হচ্ছে, বোঝা যাচ্ছে? তো এইটা যে এই পরিমাণ বের হচ্ছে, ওটা ওই পরিমাণ ঢুকতেছে, তাহলে কতক্ষণ পরে ইয়েটা ফাঁকা হয়ে যাবে, চৌবাচ্চাটা। আচ্ছা, অথবা কতক্ষণ পরে, হ্যাঁ সমস্যা নেই, আমরা এই লাইটটা দিচ্ছি, দাঁড়াও, অথবা ইলেকট্রিসিটি চলে গেছে, বসো, আপনার বসো, অথবা এখানে বসতে পারো তুমি, অথবা তোমাদের আইডিতে একটু দেখো নাই, মেসেঞ্জারে দেখো নাই একটু। আচ্ছা সমস্যা নেই, বসো, বসে যাও, বসো, হবে অবশ্যই ক্লাস হবে, চেঞ্জ করে দিচ্ছি, সব আসতে হবে, বসো। আচ্ছা, তো একটু খেয়াল করো প্লিজ, যা বলছিলাম, কি বলছিলাম যেন রে? আমরা বলছিলাম যে এই যে উপরে যেটা আঁকছিলাম,
এইটা আর এইটা বোঝাতে গিয়ে আমরা চৌবাচ্চার অঙ্কের উদাহরণ দিয়েছিলাম। চৌবাচ্চা হচ্ছে উপর দিয়ে পানিটা প্রবেশ করে আর নিচ দিয়ে পানিটা বের হয়ে যায়, তাই না? তো এখন বিষয় করো, ও চৌবাচ্চার উপরে যেটা থাকে, যেটা দিয়ে পানি ঢোকে, পানি যেটা দিয়ে ঢুকবে সেটা কি উপরে থাকবে না নিচে থাকবে বলো তো? নিঃসন্দেহে উপরে থাকবে। আর যেটা দিয়ে পানি বের হবে সেটা কোথায় থাকবে? নিচে থাকবে, স্বাভাবিক বিষয়। পানিটা বের হবে নিচ দিক দিয়ে আর পানিটা ঢুকবে হচ্ছে উপরের রাস্তা দিয়ে, রাইট? তাহলে খেয়াল করো, এটা মনে করো একটা চৌবাচ্চা। এখন পানি প্রবেশ করবে, পানি মানে এখানে রক্ত ঢুকবে। রক্ত যদি হার্টের মধ্যে ঢুকে তাহলে কোন দিক দিয়ে ঢুকবে বলো তো? নিচ দিয়ে ঢুকবে না উপর দিয়ে ঢুকবে? অবভিয়াসলি উপর দিয়ে প্রবেশ করবে আর নিচ দিয়ে বের হবে। তাহলে উপর নিচ, এটাকে বললাম উপরের অংশ, এটাকে বললাম নিচের অংশ। এবার আমরা মনে রাখবো এভাবে, শোনো, উপরের যেটা ওই যে প্রথমে আই লাভ ইউর মতো যে চিহ্নটা আঁকছিলাম, লাভ চিহ্ন, ওইটাকে বলবো উপরেরটা, নিচেরটাকে বলবো নিচেরটা। তাহলে নাম দেবো কি পড়ে কিভাবে? নিচের মানে নিলয়, নিচের মানে নিলয়, এই নি মিল আছে, তাই নিচেরটার নাম হচ্ছে নিলয়, উপরেরটার নাম হচ্ছে অলিন্দ। বুঝতে যাচ্ছে? আচ্ছা, খলকন তুমি একটু এই জানলাটা খুলে দাও, বাতাস আসবে। হ্যাঁ, ওই পাশে জানলাটা খুলে দাও, বাতাস পাবো। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো ভাই, নিচেরটার নাম কি? হ্যাঁ, একটা খুলো খালি, তাইলে হ্যাঁ, চাপ ধাক্কা দিয়ে দাও, বাস দুটোই খুলে, হ্যাঁ খুলে দাও, বাস, হ্যাঁ বাতাস। এই নিচেরটার নাম হচ্ছে নিচ মানে কি? নিলয়, আর উপরে মানে হচ্ছে অলিন্দ। তাহলে একটু খেয়াল করো, এই দুইটার নাম হচ্ছে অলিন্দ, উপরের দুইটার নাম হচ্ছে অলিন্দ, নিচের দুইটার নাম হচ্ছে নিলয়। ওইটা হচ্ছে অলিন্দ, এইটা হচ্ছে নিলয়। খুব মনোযোগ দিয়ে শুনবা। যদি কখনো ভুলে যাও কোনটা অলিন্দ কোনটা নিলয়, তাহলে মাথায় রাখবা নিলয় নিচে থাকে, নিতে নিলয়, নিতে নিচে, বোঝা যাচ্ছে? অন্যটা উপরে থাকে, অন্যটা মানে অলিন্দ। তাহলে উপরের নাম হচ্ছে অলিন্দ, নিচের নাম হচ্ছে নিলয়। এবার চিত্রগুলো কিভাবে লিখতে হয়, যেহেতু আমি উল্টা দিক হয়ে লিখতেছি, তাই না? এটা হচ্ছে সিধা দিক, এইদিকে তোমাদের দিক হচ্ছে সিধা। তাহলে এই আমার ডান হাত, আমি যখন এখানে লিখতে যাব তখন ডান হাতটা বাম হাত হয়ে যাচ্ছে না? এইখানে লিখতেছি, এটা বাম হাতের জায়গা, যখন এরকম হয়ে গেলাম তখন ডান হাতটা কোথায় আসছে? এই পাশে আসছে। সুতরাং তোমার যখন আমি সামনাসামনি থাকবো তখন হচ্ছে সত্যি রূপ আমার দেখতে পাবা। তাহলে এখানে মানে এই পাশেরটা ডান, এই পাশেরটা বাম। তাহলে এইটা হলো ডান, এইটা ডান, এইটা বাম। তাহলে এটাকে বলবো আমরা ডান নিলয়, এটাকে বলবো বাম নিলয়, এটাকে বলবো ডান অলিন্দ, এটাকে বলবো বাম অলিন্দ। তাহলে চারটা পার্ট হলো না? অলিন্দের দুইটা পার্ট, নিলয়ের দুইটা পার্ট, ডানে ডান বামে বাম। বুঝতেছো? আচ্ছা, খেয়াল করো এখন। এরপরে এদিকে আমরা দেখি, একটু খেয়াল করিও। আমি কিন্তু আগেই বলে দিয়েছি ব্লাড এদিকে ওদিকে যাওয়ার কোনো রাস্তা নাই, স্টপ, বন্ধ। খেয়াল করো, এদিকে দেখো, বাস। তাহলে এই দিকে উপরে নিচে আসা যাওয়ার রাস্তা আছে, মানে ডান থেকে ডান অলিন্দ থেকে ডান নিলয়, বাম অলিন্দ থেকে বাম নিলয়। বুঝতেছো? এইভাবে রাস্তা আসা যাওয়ার আছে। তাহলে রক্ত কখনো দুইটা কাজ করতে পারে না হার্টের মধ্যে, একটা মানে তাহলে মানুষ মারা যাবে। একটা হচ্ছে রক্ত উপরের দিকে যাইতে পারে না হার্টের মধ্যে, আর একটা হচ্ছে ডানে বামে যাইতে পারে না। বোঝা যাচ্ছে? ডানে বামে তো যাইতেই পারে না, কখনোই না। উপরেরটা গেলে ওটা সমস্যা, ওটা তো হবে ব্যতিক্রম, হয়তো বা বাঁচানো যাবে, কিন্তু এই নিচে গেলে কোনোদিন বাঁচানো যাবে না। তাহলে রক্ত কখনোই নিচ থেকে উপরের পার্টে যায় না, আর ডান থেকে বামে যায় না, কিন্তু উপর থেকে নিচে আসে, চৌবাচ্চার মতো। কথা বুঝতেছো? খেয়াল করো। আচ্ছা, তুমি কোথায় দেখলা আর আমি কোথায় দেখতে পাচ্ছি না? ওদেরকে কি হয়েছে? কয় বছর আগের ক্লাস দেখতেছি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে রাকিবে? কি হয়েছে রে? ইরেজ করে? আচ্ছা, দেখো আঁকতে পারছো না, পারবা? দেখো রাকিব, এই মহাজ্ঞানী, এদিকে তাকাও, ক্লাসের দিকে তাকাও। হ্যাঁ, দেখো, তাহলে মোটামুটি একটা পার্ট হলো। এখন তোমরা কিন্তু প্রায়ই শুনে থাকবা কি, যে হার্টের বাল্ব নষ্ট হয়ে গেছে, আপনারা কিছু দান সদকা করেন, বা অমুক মেডিকেলের রোগী আছে মুমূর্ষু অবস্থায়, পিছনে বিজ্ঞাপন দেখো তোমরা, হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেছে।
ভাল্ব কি, এই কথাটা যখন আমরা অল্প কিছু মানুষ বুঝি, ম্যাক্সিমাম মানুষই যখনই বলা হয় হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেছে, তার মনের মধ্যে মনে একটা চিন্তা আসে যে ওখানে 110 পাওয়ারের একটা লাইট ছিল, সেটা অফ হয়ে গেছে। আসলে এরকম কিছু না, হার্টের ভাল্বটা ওরকম না, এখানে কোনো লাইট টাইট কিছু নাই। ভাল্ব কাকে বলা হয়, এখানে ভাল্ব বলতে বোঝানো হচ্ছে ঢাকনা। ঢাকনা হার্টের ওই যে দুইটা রক্ত চলাচল করতেছে না চৌবাচ্চায়, উপর থেকে নিচে আসতেছে, ওইখানে একটা ঢাকনা আছে। ঢাকনা হচ্ছে যেন উপর থেকে নিচে আসবে, আসার সাথে সাথে ঢেকে দিবা, দেওয়ার পরে নিচ থেকে আর উপরে যাবে না, নিচ থেকে আর উপরে যাবে না, সেইটা প্রোটেকশন করবে। দ্যাট ইজ কল্ড ভাল্ব। তাহলে ভাল্ব মিনস হচ্ছে, এদিকে একটু খেয়াল করো সবাই, এই যে দুইটা পথ নালী, এখান থেকে রক্ত এখানে আসতেছে, এখান থেকে রক্ত এখানে আসতেছে। হ্যাঁ দেখো, আমি অন্য কালার ইউজ করে দেখি। এখান থেকে রক্তটা আসছে এই পাইপ দিয়ে, এদিকে বের হলো, এখান থেকে রক্তটা ঢুকলো, এদিক দিয়ে বের হলো। তো এই রে যদি এইখানে ঢাকনা না থাকে, তাহলে তো সবসময় আসতেই থাকবে, আসতেই থাকবে, মরেই যাবে তুমি। সেই জন্য প্রয়োজন মাফিক এখানে যেটুকু আর লাগবে সেটা দেওয়ার সাথে সাথে এটা ঢাকে যাবে, অটোমেটিক ন্যাচারালি ঢাকনাটা পড়ে যাবে। ঢাকনা হয়ে গেল, আবার এটা যখন সরে যাবে তখন এই ঢাকনাটা আবার খুলে যাবে, আবার রক্ত আসবে, কমপ্লিট হয়ে যাবে, এটা আবার পাস করে ফেলবে, তখন আবার ওইটা খুলে দিবে, তখন আবার আসবে। এটা ন্যাচারালি আল্লাহ তাআলা করে দিয়েছে। এটা কেন হয়, এর একটা কারণও আছে। সোডিয়াম পটাশিয়াম এর মধ্যে একটা কাহিনী আছে, টুইস্ট আছে। একটা মানে কম বেশি হয়তো একটা একটাকে ধরতে যায়, যখন ধরতে যায় ও পালায়, এ ধরতে যায় ও পালায়। ওই যে লাভলি কাহিনী, এই জন্য হার্ট বলা হয়, আই লাভ ইউর জন্য বলা হয়। যখন তুমি তার দিকে ভালোবাসার দিকে প্রপোজ করে যাবা, তখন দেখবা সে তোমার থেকে চলে গেছে। আবার তুমি যখন চলে আসতেছো, তখন সে আবার তোমার দিকে আসবে। এটা ন্যাচারাল সোর্সে এখানে হয়, এইটা বুঝতেছো? এই জন্য মানুষ আই লাভ ইউ বলতে এই যে হার্টের চিহ্ন আঁকায় দেয়। আসলে কাহিনী এখানে এটা হয়, বুঝতেছো? সোডিয়াম আর ওই পটাশিয়াম না কাহিনী হয়। এ ওকে ধরতে চায়, ও ওকে যখন ধরতে চায় ও পালায়, তখন এদিকে যায়। আবার এ যখন এদিকে আসে, এ আবার পালায়। এই গেমটা এখানে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন ন্যাচারালি, অদ্ভুত। তিনি এমন এক মহান সত্তা, এমনভাবে সৃষ্টি করেছেন। এখানে যদি মেশিন লাগতো, এখানে যদি তেল লাগতো, পেট্রোল লাগতো, এ কে চালাইতো? এটা কিছু দেবে তো মরে যেত, কে চালাবে? এত তেল কে দিবে? কত বোঝো নাই? কিন্তু এমন একটা গেম করা আছে, এ যখন ওকে বলবে আই লাভ ইউ, তখন ও বলে না, আই হেট ইউ, তোমার আমি চিনি না। আবার যখন ও চিন্তা করে চলে গেছে, তখন ও আবার ওর পিছনে হবে। এই কাজটা হয় সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে, এই কাজটা হয়, আর এরকম হয়, আর রক্ত চলাচল করতে থাকে। কি সুন্দর একটা সিস্টেম দেখো, অটোমেটিক আল্লাহ তাআলা করে দিয়েছেন। তো এই প্রসেসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ রক্ত এখানে ঢুকে যাবে, ঢোকার পরে এটা বন্ধ করে দিবে রাস্তাটা, আবার বাইপাস করবে, আবার খুলে দিবে। এই কাজটা এখানে আর এখানে আছে, এই দুইটা ঢাকনা, এর উপরে আর এর উপরে। ওই ঢাকনা দুইটাকে বলা হয় ভাল্ব। তাহলে ভাল্ব হচ্ছে রক্ত অলিন্দ থেকে যখন নিলয়ে আসবে, অলিন্দ থেকে নিলয়ে আসবে, সেখানে তাকে কন্ট্রোল করে। সার্টেন অ্যামাউন্ট যাওয়ার পরে সে ক্লোজ, নো পারমিটেড, প্রোহিবিটেড, আবার একটু পরে খুলে দিবে, যাও পারমিটেড, আবার বন্ধ করে দিবে। এই যে ন্যাচারালি বন্ধ করে আর খুলে দেয় যে দরজাটা, এর নাম হচ্ছে ভাল্ব। যদি এই পাশে হয়, এই পাশের ভাল্বটা, বুঝতেছো, এইটা নষ্ট হয় সাধারণত বেশি, এটা সহজ। এই পাশেরটা, এটা নষ্ট হলে মানুষ সাধারণত মরে না, কিন্তু যেটা নষ্ট হয় মানে এই পাশেরটা নষ্ট হলেই সমস্যা, খুব ক্রিটিক্যাল। এই ঢাকনাটা থাকে দুইটা পার্ট, যে এরকম থাকে। শোনো, ডাক্তার বানাই দিলাম, কিন্তু আজকে যাওয়ার সময় ভিজিট দিয়ে যাবে, আজকে আলাদা ভিজিট দিয়ে যাবে। শোনো, এরকম হয় পার্ট, এরকম হয়, দুইটা পার্ট থাকে। এটা হচ্ছে বাইকাসপিড, এই পাশেরটা সহজ, আর ওই পাশেরটা জটিল, যেটা ওইটাই সমস্যা হয়। তিনটা থাকে, যেরকম তিনটা মার্কারের মতো। এই যে ঢাকনার স্টাইলটা এরকম ত্রিমুখীভাবে ওঠানামা করে। এটা আল্লাহ পাকই জানেন কীভাবে এটা কী হয়, আমি তো মিলাইতে পারি না। এই যে একটা উঠবে, একটা করে, এভাবে তিনটা খুলে যায়, আবার তিনটা পরপর লেগে যায়, যে তিনটা পার্ট এখানে ট্রাই। এই জন্য এখানকার কোনো একটা নষ্ট হওয়ার পসিবিলিটি বেশি, এবং বেশি নষ্ট হয়, আর ওই জন্যই মানুষ খুব দ্রুত হতাশ হয়ে যায়। বোঝা যাচ্ছে তো? এই পাশেরটা সহজ, এটা হইলে সহজেই করা যায়, কিন্তু এটা সমস্যা হয় এটাতে। হ্যাঁ, তো যাই হোক, তাহলে রিপ্লেসমেন্টের জন্য আমরা জানি এই পাশে থাকে ঢাকনার তিনটা পার্ট, এই পাশে থাকে দুইটা পার্ট। তাই এই পাশের নাম হচ্ছে বাইকাসপিড ভাল্ব, এই পাশেরটার নাম হচ্ছে ট্রাইকাসপিড ভাল্ব, মানে তিনটা পোর্শন থাকে। তাহলে আমরা একটু নামকরণগুলো করে ফেলি। হ্যাঁ, এখানে রেড পেন ইউজ করলাম, দেখো রেড পেন এখানে। এই যে এটার নাম হচ্ছে ডাই, সহজ এটা থাকে। তাহলে আমরা বলতে পারি বাই মানে দুই, অথবা বলতে পারি ডাই কাসপিড ভাল্ব। আচ্ছা, এইখানেরটা হচ্ছে দুইটা পোর্শন, তাহলে একে আমরা বলতে পারি কি, দেখো তো ভাই, সরি তিনটা পোর্শন, তাহলে কি বলতে পারি? ট্রাইকাসপিড ভাল্ব।
ভালো। আচ্ছা, এখন খেয়াল করিও সবাই, ডাইকাসপিড বা বাইকাসপিড, আর ওটাকে আবার মাইট্রিয়াল ভালভও বলা হয়, মাইট্রিয়ালও বলা হয়, দরকার নাই, তুমি এই দুইটা জানো। এটা কি ডি, কিন্তু কি হয়ে গেছে, বি ও হয়ে গেছে নাকি? আচ্ছা, আমাদের পরীক্ষায় সাধারণত এইটা পরীক্ষা বেশি, কয়েকবার আসছে, এটা আসছে, ওইটা আসে নাই। আচ্ছা, এবার উপরের দুইটার নাম কি দিলাম রে ভাই বলো তো? অলিন্দ, তাই না? নিচেরটা কি নাম দিলাম? নিলয়। ও বাংলা ইংলিশ তুমি যা ইচ্ছা লিখতে পারো। যদি তুমি লেখো নিলয়, তাহলে হচ্ছে এটা হচ্ছে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল ইংলিশ, আর এটা হচ্ছে অট্রিয়াম। তুমি যা লেখো, তাহলে এটা হচ্ছে নিলয় মানে ভেন্ট্রিকল, আর অলিন্দ মানে হচ্ছে অট্রিয়াম। ATRIUM, অট্রিয়াম। আচ্ছা, এখন শোনো, যেটা মূল কথা আমাদের, আমরা প্রায়ই বলি না, কারোর সাথে গন্ডগোল লাগলে যখন রাগ হয়ে যায় তখন বলি, এমন মাথা গরম হয়ে গেছে তোর প্রতি আমার, তোর কথা শুনে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে, এরকম বলি না মাঝে মাঝে? কিন্তু এই কথাটা ভুল। পায়ের রক্ত কখনো মাথায় ওঠে না। কারণ কি? পা দিয়ে রক্ত মাথায় যাওয়ার রাস্তা নাই। বুঝতেছো আমার কথাগুলো? কারণ রক্তর সাথে সরাসরি বডির এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাইতে পারে না। এই দিক থেকে নিচের অংশ, হার্ট তো মাঝখানে, দেখো আল্লাহ তাআলা কীভাবে সেট করছে। হার্টটা কিন্তু ঠ্যাঙ্গের মধ্যে হইতে পারতো, কথা বোঝো নাই? আবার চোখের মধ্যে হইতে পারতো, কিন্তু হাড়টা কোথায় দিচ্ছে? আল্লাহ তাআলা ঠিক মাঝ বরাবর দিচ্ছে। কত সুন্দর সৃষ্টি, দেখছো না? তো দিছে যে নিচের পোর্শনের ব্লাডগুলো আসবে এখানে, আবার উপরের পোর্শনের ব্লাডগুলো আসবে এখানে, তারপরে আবার এখান থেকে সার্কুলেট হবে। কেন এখানে আসবে? হার্টে কেন আসবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। কেন আসবে? একটা কারণে আসবে, তা হচ্ছে আমরা যে খাবার টাবারগুলো খাইলাম, এগুলোর এনার্জিগুলো কোষে গেল, কোষকে দিলাম, কোষ তখন সেটা কি করলো? সতেজ হয়ে গেল। আমরা তো কোষের সমষ্টি, তাহলে কোষ যখন সতেজ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, পরিপুষ্ট হয়ে যাবে, তখন আমরাও তো পরিপুষ্ট হব, তাই না? তাহলে আমরা যে খাবারগুলো ডাইজেস্ট করলাম, সেই খাবারগুলো থ্রো দ্য ব্লাড, বোঝা যাচ্ছে, ব্লাডের মধ্য দিয়ে বিভিন্ন কোষে প্রান্তে গিয়ে পৌঁছায় দিয়ে দিল। এরপরে কোষ সেই খাবারটা খাইলো, এনার্জিটা রিসিভ করলো এবং অক্সিজেনটা রিসিভ করলো। খাওয়া দাওয়া করার পরে, স্বাভাবিক বিষয়, খাওয়া দাওয়া করার পরে মানুষের কোথায় টয়লেট করে না, অর্থাৎ ওয়েস্টেজ নির্গত হয় না, তার এক্সট্রা কিছু বর্জ্য পদার্থ নির্গত হয়। কোষ যখন খাওয়া দাওয়া করবে, ডেভেলপ হবে, সুন্দর হবে, হৃষ্টপুষ্ট হবে, নাদুস নুদুস হবে, তখন তার কিছু ওয়েস্টেজ বর্জ্য পদার্থ তৈরি হবে। সেই বর্জ্য পদার্থগুলোকে আমরা বলে থাকি, অ্যাজ লাইক কার্বন ডাইঅক্সাইড, বলে থাকি ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এক্সেট্রা এক্সেট্রা সো অন। সেইগুলো আবার রক্ত কী করে? ওই আর একটা নালী দিয়ে কোষ থেকে সেটা নিয়ে আসে, বুঝতেছো? নিয়ে আসার সময় ওই ইউরিয়া, ইউরিক অ্যাসিড, যে খারাপ খারাপ বিলিরুবিন, এগুলো বাইপাস করে কিডনি দিয়ে বের করে দেয়। কিডনি দিয়ে আসলে সেটা ইউরিন স্টুল আকারে বের হয়ে গেল। আর বাকি যা থাকে খারাপটা রক্তের সাথে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সেই কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে রক্তের মাধ্যমে নিয়ে আসে, নিয়ে এসে এই দিক দিয়ে দেয়, দিয়ে এর ভিতর দিয়ে বের করে ফুসফুস দিয়ে আমাদের নাক দিয়ে নিঃশ্বাসের সাথে বের করে দেয়। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে রক্ত হার্টে কেন আসে। রক্ত হার্টে আসে বর্জ্য পদার্থগুলোকে ফেলে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা নিয়ে যেতে চায়। আমার কথা বুঝতেছো? তাহলে আমাদের এখন রক্ত আগে নিয়ে আসবো কোথা থেকে? গোটা বডি থেকে রক্তটা আমরা কোথায় আনবো? হার্টে আনবো। হার্ট থেকে সেইটা পিউরিফাই করব। হার্ট শুধু আনা নেওয়া করবে। আর হার্ট থেকে রক্তটা আনার পরে রক্তটা কোথায় পাঠাবে হার্ট জানো? ফুসফুসে পাঠাবে, মানে লাংসে পাঠাবে। ফুসফুসে লাংসে যখন পাঠালো, লাংসের কাজ হবে সে কার্বন ডাইঅক্সাইডটাকে ফেলে দিবে, অক্সিজেনটাকে বাহির থেকে নিয়ে ফুসফুসের ওই কার্যকরী একক কি অ্যালভিলাই বলা হয় না, বায়ুকুঠুরি যেটা, সেখানে নিয়ে অক্সিজেনের সাথে সে ম্যাচ করে দিবে, দিয়ে আবার হার্টে পাঠাবে। হার্ট আবার যেখান থেকে রক্তগুলোকে নিয়ে আসছিল সেই জায়গায় ফেরত পাঠিয়ে দেবে। এইটাই হচ্ছে হার্টের কাজ। তাহলে দেখো তো ভাই, হার্টের কাজ জান্নাতুল ফেরদৌস, ঠিক আছে? তাহলে একটা কাজ করতে পারো জান্নাতুল ফেরদৌস, তুমি ক্লাসে না থাকলেও না থাকতে পারো, সমস্যা নাই, করা থাকলে লিভ নাও, নিয়ে পড়াশোনা করে যাও। তাহলে আমরা কি করতেছি? হার্টের কাজ হচ্ছে বডির বিভিন্ন জায়গা থেকে রক্তটা নিয়ে আসবে, নিয়ে আসার পরে সেইটা দিয়ে দিবে হচ্ছে ফুসফুসে পিউরিফাই করার জন্য। ফুসফুস কী করবে? সেটা পিউরিফাই করে আবার পুনরায় ব্লাডটাকে হার্টে পাঠাবে। হার্ট আবার ওই যেখান থেকে রক্তটা নিয়ে আসছে সেখানে পাঠিয়ে দিবে। তাহলে আমরা হার্টের দুই দিকে কাজ করে, একটা উপরের দিকে কাজ করে, একটা নিচের দিকে কাজ করে। মানে এই পোর্শনের ব্লাড নিয়ে আসবে, নিয়ে পাঠিয়ে দিবে, আবার এই পোর্শনের ব্লাডটা নিয়ে আসবে, পাঠিয়ে দিবে। তাহলে আমরা কল্পনা করি নিচের পার্টটা, কারণ বোর্ড তো ছোটো, একটা পার্ট কল্পনা করি। ধরো, খেয়াল করো,
এটা একটা কারেন্ট যাওয়ার সময় পেল না রে, আজকে কারেন্টটা গেল। হ্যাঁ আজকে সব প্রবলেম আজকেই শুরু হয়েছে আর কি। সকালে একবার ডিসকানেক্ট হয়ে গেলাম, আবার চারদিকে প্রবলেম, নয়েজ পলিউশন, আবার এখন এখানে। আচ্ছা দেখো, তো এটা ধরো একটা কোষ, নিচের এই বডির এই পার্টের কোনো একটা কোষ কল্পনা করলাম, সেখান থেকে আমাদের রক্তগুলো আনা নেওয়া। একটা উদাহরণ দিলেই যথেষ্ট। দেখো এই কোষ থেকে রক্তটা প্রথমে কোথায় আসবে? হার্টে আসবে। হার্টে নিয়ে যাচ্ছি আমরা। তো আমরা কি বলছিলাম যে হার্টে যখনই রক্ত প্রবেশ করবে, কোন দিক দিয়ে প্রবেশ করবে? উপরের দিক দিয়ে প্রবেশ করবে। তাহলে উপরের দিক এইটা অথবা এইটা, যে কোনো একটা দিয়ে প্রবেশ করবে। তবে মজার বিষয় হচ্ছে ডান পাশে থাকবে, বাম পাশে থাকবে। তাহলে এই পাশের রক্তটা কিন্তু ওই দিক দিয়ে ঢুকবে না। কোন দিক দিয়ে ঢুকবে? এই দিক দিয়ে ঢুকবে। তাহলে আমরা একটা কল্পনা করি বোঝার সুবিধার জন্য। এখান থেকে রক্তটা বের হলো, দেখো ভাই, বের হয়ে এই দিক দিয়ে ঢুকবে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করিও বোঝার সুবিধার্থে। তো আমাদের এটা হচ্ছে মাথার এই দিকের উপরের দিক থেকে আসবে, সেটা আমরা দেখাচ্ছি না, আমরা নিচের দিকটা দেখাচ্ছি। দেখো এদিকে একটু খেয়াল করো, কল্পনা করো। কি এটা? শাহিন। আচ্ছা তোমার ডিপার্টমেন্ট ক্লাস, তুমি ক্লাসে যাও। হার্টের পার্টটা পরে ক্লাস করে নিও। হ্যাঁ ঠিক আছে, যাও তুমি ডিপার্টমেন্টে ক্লাস করো। শাহিন তুমি যাও ডিপার্টমেন্টে ক্লাস করে নিও। আর আমাদের কিন্তু ব্যাচের ক্লাস আছে 5:15, তুমি থাকিও, যাও ডিপার্টমেন্টে ক্লাস করে আসো। দেখো খেয়াল করো ভাই। আচ্ছা, তো এইটা এখান থেকে রক্তটা হার্টে চলে যাবে। দেখো খেয়াল করো। তো এখান থেকে আমি পরে আঁকাচ্ছি, আগে একটু বুঝাই দিই, হালকা পাতলা একটু বুঝাই দিই নি। এটা হলো কোষ, ধরো একটা কোষ, যে কোনো একটা কোষ, বডি নিচের পার্টের ইনফেরিয়র। এখান থেকে রক্তগুলো নিয়ে সে কোথায় যাচ্ছে? এই অলিন্দে ঢুকবে। এই দূষিত রক্ত তো কার্বন ডাইঅক্সাইড নিয়ে যাচ্ছে, দেখো কিন্তু কার্বন ডাইঅক্সাইড নিয়ে সে কোথায় গেল? এটা অলিন্দ, ডান পাশে অলিন্দতে গেল, তাই না? তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কিন্তু এখানে প্রবেশ করলো। আর শুধু নিচ থেকে যাবে তা না, উপর থেকেও আসবে। সুতরাং এই উপরের পার্ট থেকে আসতেছে, ওটা আমরা দেখাচ্ছি না, এখান থেকে আসলো। সেই রক্তটা এসে এখানে প্রবেশ করলো, দেখো বাস। যখন এটা ভরে গেল, পরিপূর্ণ হয়ে গেল, তখন আপসে এই জায়গাটা ঢাকনা দিয়ে লাগাই দিল। কে লাগাই দিল? ন্যাচারালি লেগে গেল, বাস হয়ে গেছে। এবার এই রক্তটা এখন কোন দিকে যাবে? উপরে যাওয়ার রাস্তা নাই, দেখো নিচে যাওয়ার রাস্তা নাই, এদিকে রাস্তা নাই, এদিকে। তাহলে কোন দিকে যাবে? তবে একটা রাস্তা আছে, ওই হার্টের ভিতর দিয়ে, মানে ওই পার্শ্ব দিয়ে ফুসফুসে যাবে ভিতরে। ওইখানে ভিতর দিয়ে কীভাবে দেখাবো আমি আঁকায় দেখাই, তুমি বুঝবা যে এটা ওই দিক দিয়ে চলে যাচ্ছে, ভিতর দিয়ে রাস্তা। তো সেটা হচ্ছে যাবে ফুসফুসে। তাহলে এখন ফুসফুস কোথায় থাকে? দেখো হার্টটা হচ্ছে আমাদের ঠিকই যে বাম পাশে এইখানে, হ্যাঁ টিপটিপ করে যে জায়গাটা। তাহলে এখানে হার্ট, আর এই দুই পাশে যে বুকের হাড় আছে না, দুই হাড়ের মানে ভিতরে দুই পাশ দিয়ে হচ্ছে সুন্দর করে পর্দার মতো ফাইন মোটা, সেটার নাম হচ্ছে ফুসফুস। দুই পাশে ফুসফুস দিয়ে ঢাকা আছে হাড়টা, তো সেটা হচ্ছে ফুসফুস। তাহলে দুইটা পার্ট, ডান পাঁজরের হাড়ে একটা, বাম পাঁজরের হাড়ে একটা, ভিতর দিয়ে। আর ওই ফুসফুসের মাঝে সুন্দর করে যত্ন করে বসায় রাখা আছে হচ্ছে হাড়। তাহলে এখন যদি হাড় আঁকতে ফুসফুস যদি আঁকতে যায়, তাহলে হাড় তো ঢাকা পড়ে যাবে। এই জন্য আমরা কল্পনা করি উপরে একটা হাড় ঢাকি, জাস্ট কল্পনা, আগের ক্লাসে যেভাবে করছিলাম। তাহলে ধরো এটা একটা হার্ট, জাস্ট বোঝার জন্য। হ্যাঁ সরি ফুসফুস, এক্সট্রিমলি সরি, ফুসফুস। হ্যাঁ থ্যাংক ইউ, ওয়েলকাম। এটা হচ্ছে ফুসফুস। তাহলে এটা হচ্ছে একটা ফুসফুস, লাংস। আচ্ছা, ফুসফুসের দুইটা পার্ট, আমরা জাস্ট একটা চতুর্ভুজ বোঝাচ্ছি তাই আর কি। হ্যাঁ এটা ডান ফুসফুস, বাম ফুসফুস বলে, দুই পাশে দুইটা। তো এই পাশে হচ্ছে ফুসফুসের এই পার্টটা ডান, এই পার্টটা বাম। তো আমরা দুইটা রাস্তা দেখালাম এখানে, একটু বুঝো, খেয়াল করো। ডান থেকে ডানে যাব, এখান থেকে একটা পথ আছে, ভেসেল আছে, রক্ত যাওয়ার পথ, সে গিয়ে এইখানে লেগে যাবে। সো আমরা
কোন কালি দিব, আর একটা কালি দিই, তাহলে সুবিধা হবে। এখান দিয়ে গেল, ধরো এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে গেছে, হ্যাঁ, বোঝার সুবিধার্থে। আবার এখান থেকে এটা কিন্তু ভিতর দিয়ে, এই কাজটা হচ্ছে ভিতর দিয়ে, বুঝলা? আমি বোঝার জন্য এইভাবে বোঝালাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, হ্যাঁ দেখো কারেন্ট আসছে। তাহলে এই ভিতর দিয়ে কিন্তু, হ্যাঁ, এর মধ্য দিয়ে অফ হচ্ছে না কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তো ইলেকট্রিসিটির জন্য দিয়েছিলাম। দেখো, থ্যাংক ইউ, খেয়াল করো। এবার এই যে কার্বন ডাইঅক্সাইড রক্ত যেটা এখানে ছিল সেটা কিন্তু এই দিক দিয়ে ঢুকবে, ঢুকে এই দিক দিয়ে বের হবে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই দিক দিয়ে বের হলো, বুঝলাম? আচ্ছা, বের হয়ে লাঞ্চে আসলো, এটার নাম হচ্ছে লাঞ্চ, ফুসফুস। ডান বাম দুইটা আছে। ফুসফুসের সাথে আমাদের কি শ্বাসনালী, নাকের সম্পর্ক, সুতরাং ফুসফুসের সাথে নাক, এই যে উপর বরাবর নাক, সুতরাং দেখে নাও এখানে নাক, এই যেমন ফুসফুস সেরকম নাকের সাইজ, বুঝতেছো না? এখন সত্যি তো ফুসফুস রাখতে পারতেছি না, তাহলে কল্পনা করো ফুসফুসটা যেমন, নাকটাও সেই রকম, হাতির নাকের মতো নাক ধরো আর কি। তো নাক তো না, যে এটা পাইপ ধরো, বোঝার জন্য বলতেছি আর কি। তো এখন এই দিক দিয়ে নিয়ে কার্বন ডাইঅক্সাইডটা সে নাক দিয়ে ফেলে দিল, তাই তো? তো নাক দিয়ে আমরা কি নেই? শ্বাস প্রশ্বাস, এই কথাটা ব্যবহার করি না, নিঃশ্বাসের শ্বাস প্রশ্বাস। এখন শ্বাস প্রশ্বাসটা কোনটাকে কি বলে খেয়াল করো তো, কোনটাকে কি বলি আমরা? শ্বাস একটা প্রশ্বাস, এই কথাগুলো না আছে না? তো আমরা মনে রাখবো এভাবে, যে যেভাবে মনে রাখো, তবে কমপক্ষে এভাবে মনে রাখা যাবে। প্রশ্বাস, প্রো মানে প্রবেশ করে, বুঝতেছ? প্রো মানে প্রবেশ লিখতে প্রো লাগে, প্রশ্বাস লিখতে প্রো লাগে, সুতরাং যেটা প্রবেশ করে সেটা হচ্ছে প্রশ্বাস, আর অন্যটা হচ্ছে শ্বাস। তাহলে হচ্ছে প্রবেশ করতেছে এইটা, তাহলে এটা প্রশ্বাস, বুঝতেছো? প্রো 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 মানে কি কি হয় সেইটা, এন্ড প্রশ্বাস এইটার সাথে এটা তাহলে কে প্রবেশ করবে? অক্সিজেন প্রবেশ করবে, কত বুঝতেছো? আর শ্বাস, এখানে কে যাবে? শ্বাস, মনে রাখার জন্য বলতেছি, কে বেরোচ্ছে? তাহলে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, বুঝতেছো আমার কথা? তাহলে প্রশ্বাস মানে যেটা গ্রহণ করতেছি, আমরা গ্রহণ করতেছি কি? অক্সিজেন, আর শ্বাস ত্যাগ করতেছি যেটা, সেটা হচ্ছে কি? কার্বন ডাইঅক্সাইড। বাস, তাহলে এই কাজটা নাকের মধ্যে হচ্ছে ন্যাচারালি। এবার কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিল আর অক্সিজেন নিয়ে আসলো, কিন্তু নিয়ে এসে এখানে তো রক্ত আছে, অ্যালভেলাইতে বায়ুকঠুরিতে, সে রক্ত গিয়ে রক্তের সাথে ওই অক্সিজেন মিশে যাবে এখানে লাঞ্চে, মিশে সে কি করবে? ওইটা পাঠাবে উপর, তাহলে আবার কোথায় ঢুকবে? ফুসফুসে রক্ত ঢুকবে, সরি হার্টে আবার রক্ত ঢুকবে। কিছুক্ষণ আগে রক্ত ঢুকছিল, এখন আবার রক্ত ঢুকবে কোথায়? সাবিহা সিদ্দিকা শান্ত, আচ্ছা কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, অনেকদিন আপনাকে অনেকদিন পর দেখছি, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ভাই, আল্লাহ তোমাকে ভালো রাখুক, দীর্ঘায়িত রাখুক, বিসিএসটা যেন হয়ে যায়। আর বিয়ে হয়ে থাকলে আলহামদুলিল্লাহ সন্তান হয়, আর বিয়ে না হলে ভালো একটা জায়গায় যেন বিয়ে হয় বিসিএস ক্যাডারদের সাথে, এবার ক্যাডারদের সাথে না, ক্যাডারের সাথে আর কি। এরপর হচ্ছে আমাদের লিমন, ঐতিহাসিক লিমন, ও সবসময় টেক্সট করবে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কাজটি করা আছে, সুতরাং আপনি লিভ নেন, যে পড়াশোনা করেন, যান। এবার আর বিকেলে কি কেন, আর বিকেলে কি ফোন দেওয়া যাবে? বিকেলে ফোন দিলে লিমন, বিকেলে ফোন দিও না, আমার একদম রাত 8:30 পর্যন্ত ক্লাস আছে, এখন ফোন দিও না তোমরা, কালকে দিনে দিও, অথবা 10টার পরে ফোন দিও, বা 10টার দিকে ফোন দিও। আচ্ছা দেখো, যেখানে ছিলাম একটু খেয়াল করো প্লিজ। তো রক্ত একবার কিন্তু প্রবেশ করেছে হার্টে, প্রবেশ করে এদিক দিয়ে লাঞ্চে গেল, লাঞ্চ থেকে কি করতেছে? লাঞ্চ থেকে এবার ওই পাশ দিয়ে রক্ত পরিপূর্ণ, সেটা আবার হার্টে আসবে, বুঝতেছ? হার্টে যখন আসবে তখন আর এই দিক দিয়ে তো একবার ঢুকছে রক্ত, এবার বাকি পথটা যেটা আছে এইটা দিয়ে ঢুকবে, তাহলে এই দিক দিয়ে ঢুকলো। দেখো খেয়াল করো, এখানে যখন ঢুকতেছে একটু মনোযোগ দিও, এই পাশের ব্লাডটা এসে এই পাশ দিয়ে ঢুকবে, প্রবেশ করবে। যখন এই দিক দিয়ে আসতেছে, দেখো তো ভাই, যখন এই দিক দিয়ে আসতেছে তখন কিন্তু অক্সিজেনযুক্ত রক্তটা এই দিক দিয়ে প্রবেশ করতেছে, অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করলো, অক্সিজেনযুক্ত রক্ত এই দিকে আসলো, ঠিক তো? যখন এটা ভরে গেল তখন এটা লাগাই দিল, আবার এটা আবার বের হয়ে যাওয়ার পরে আবার খুলে দিবে, আবার আসবে, আবার লাগাই দিবে, এই কাজটা হতে থাকে। তো এখন
এটা এসে পরিপূর্ণ হয়ে গেল রক্ত, ধরো সে রক্তটা এখন কোন দিকে যাবে, যাওয়ার ওইদিকে তার উঠবেই না, তাহলে এদিক দিয়ে কোনো রাস্তা আছে বের হওয়ার, এবার এদিক দিয়ে বের হবে, নিলয় দিয়ে বের হবে, বুঝতেছো? তার মানে রক্ত ঢোকার সময় অলিন্দ দিয়ে ঢোকে, বের হওয়ার সময় নিলয় দিয়ে। দেখো এটাও কিন্তু বের হয়েছে নিলয় দিয়েই, আবার এখন বের হয়ে দিকে আসবে সেটাও আসবে নিলয় দিয়েই। তার মানে সহজ কথা, প্রবেশ করবে অলিন্দ দিয়ে, বের হবে নিলয় দিয়ে, বাস ওই 4 অঙ্ক আর কি। এবার দেখো তো ভাই, খেয়াল করিও। আচ্ছা দেখো এখন এই যে এই জায়গাটা দেখো, এবার কি রক্তটা বের হবে, এখান থেকে বের হয়ে আসতেছে, দেখো একটা বের হয়ে উপরের দিকে যাবে, অক্সিজেনযুক্ত রক্ত না দিল, একটা এই দিক দিয়ে 3টে জায়গায় আসবে, ডান হাত, বাম হাত, আর একটা হচ্ছে মাথার এইদিকে। এরপর এদিক দিয়ে আসলো, মাথা, বাম হাত, ডান হাত থেকে আসছে, আবার এবার কি হবে, মাথা, ডান হাত, বাম হাত চলে যাবে, আর এবার এদিক দিয়ে নিচের গোটা বডিতে চলে যাবে, নিচ দিয়ে বের হচ্ছে, দেখো খেয়াল করিও কিন্তু। দেখো এখান থেকে রক্তটা আসলো, এভাবে, তাহলে এই যে রক্তটা আসলো কি, এটা কি রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত, বেচারা আসলো এখানে দিয়ে দিল। তাহলে এখানে অক্সিজেন যুক্ত রক্ত আসলো কোষে, আর কোষ থেকে যখন বের হচ্ছে তখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কিন্তু বের হচ্ছে। মাঝখানে খাওয়া দাওয়া অনেক কিছু হয়ে গেছে, সরি, এটা খেয়াল করো। তো এইটা হচ্ছে হার্টের নর্মাল ফাংশন, স্বাভাবিক হয়। তো তোমরা একটা কথা মনে রাখবা, আমরা ওই যে শিরা ধমনী যা পরীক্ষায় আসে, তো রক্ত বহনের জন্য যা ব্যবহার করা হয় তাকে বলা হয় ব্লাড ভেসেল। ভেসেল মানে কি, পরিবহন। তাহলে রক্ত নিয়ে যাচ্ছে, তাহলে কি হবে, রক্তবাহিকা। পরিবহন মানে নালী আর কি, পরিবহন নালী। তাহলে ব্লাড ভেসেল মানে রক্ত নালী, রক্তবাহিকা, রক্তনালিকা। সেই রক্তনালী হচ্ছে 3 রকম হয়, একটা হচ্ছে শিরা, একটা হচ্ছে ধমনী, আর একটা হচ্ছে কৈশিক জালিকা। তো এখানে যেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত নিয়ে গেছে যেটা, এটাকে বলা হয় শিরা, আর যেটা অক্সিজেন নিয়ে আসছে সেটাকে বলা হয় ধমনী। তাহলে এটার সহজ নাম হচ্ছে ধমনী, মনে রাখার বুদ্ধি, ধমনী। হ্যাঁ, ইংরেজি হচ্ছে কি, আর্টারি, আর এটার নাম হচ্ছে শিরা। শিরা শিরা শিরার নাম হচ্ছে ভেইন। আর্টারি, আর্টারি, খেয়াল করো। আচ্ছা আসলো, সবাই একটু মনোযোগ দিই আমরা। হ্যাঁ, তো তাহলে এটা যদি ধমনী হয়, তাহলে তোমরা পরীক্ষায় একটা জিনিস আসছে না, পরীক্ষায় মহাধমনী। তাহলে স্যার মহাধমনী স্যার কোন জায়গায়, এটা আবার কি জিনিস? আবার শিরা, শিরা তো এটা, তাহলে মহাশিরা কোনটা? এই যে মহাশিরা হচ্ছে এই জায়গাটুকু, যেটুকু জায়গায় উপরেরটা নিচেরটা একসাথে অনেকক্ষণ গেছে না, দেখো অনেকটা রাস্তা একসাথে গেছে, এই জায়গাটা হচ্ছে মহাশিরা। আবার এই যে মহাধমনী, এটাও ধমনী ওটাও ধমনী, যে অনেকটা জায়গা একসাথে আছে, ওই জায়গাটার নাম হচ্ছে মহাধমনী। তাহলে এখানকারটার নাম হচ্ছে মহাধমনী, এইটুকু রাস্তা, তাহলে এটা হচ্ছে মহাধমনী, মানে অ্যাওয়ারটা। হ্যাঁ, আচ্ছা, আর এটাকে বলা হয় মহাশিরা, এইটুকু রাস্তা, এই মহাশিরাকে বলা হয় ভেনা কেভা, মহাশিরা। ব্যাস, বুঝতেছো? এইটা হচ্ছে একটা হার্টের নর্মাল কথাবার্তা। তাহলে এটা হচ্ছে কি, ভেন্ট্রিকল, সরি অট্রিয়াম মানে অলিন্দ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অট্রিয়াম, এই যে এটা অলিন্দ, এটাও অলিন্দ, তাই না? অট্রিয়াম, রাইটে রাইট, লেফটে লেফট, তাহলে এটা হচ্ছে লেফট অট্রিয়াম। অট্রিয়াম, এটা হচ্ছে কি রাইট, রাইট অট্রিয়াম, অট্রিয়াম। আচ্ছা, এরপরে যে এগুলো তো জানোই কি, ভেন্ট্রিকল, ঠিক আছে ভাই, ভেন্ট্রিকল, তাহলে এটা হচ্ছে কি লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ভেন্ট্রিকল, সো এই দিক দিয়ে নামটা দাও, লেফট ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, তাই তো? ভেন্ট্রিকল একসাথে লেগে গেছে, রাইট ভেন্ট্রিকল। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি, এগুলোই পরীক্ষায় আসে। আর একটা জিনিস যেটা তোমাকে দেখাবো আমি,
এটাই মোটামুটি আমাদের লাস্ট ডিসকাশন হবে। তারপরে দেখুন একটা জায়গায় যাই, খেয়াল করো, এই যে এটা যে শিরা, এটা যে ধমনী, তো এইটা কোষ একেবারে ক্ষুদ্র জিনিস, আমি বড় করে আঁকছি, কিন্তু কোষ তো একেবারে ছোট্ট জিনিস, আর একটা শিরা তো বড় পথ, নালী তো একটা বড় পথ, তাহলে এর সাথে সরাসরি কিভাবে কানেক্ট হয়? কানেক্ট হতে গেলে তো কমপক্ষে কাছাকাছি হওয়া লাগবে। এটা ভেরি স্মল, এটা ভেরি লার্জ, তাহলে কিভাবে কানেক্ট হয় এখানে? এটা সরাসরি কানেক্ট হয় না, মনোযোগ দিয়ে শুনবা, এটা সরাসরি কানেক্ট হয় না, বুঝতেছো? মাঝখানে একটা ঘটক থাকে, মাধ্যম থাকে, এটাও সরাসরি এর সাথে কানেক্ট হয় না, মাঝখানে একটা ঘটক থাকে, মাধ্যম থাকে। সেটা কিভাবে কাজ করে দেখো, এখানে একটু খেয়াল করো, এইখানে মিডিয়েটর থাকে, অর্থাৎ ঘটক থাকে আর কি, সে এইভাবে রাস্তাটা তৈরি করছে। দেখো এরকম অনেকগুলো থাকে রাস্তা, বুঝলা? আচ্ছা, এই যে এইগুলো হচ্ছে, কারণ ওরা তো অনেক মোটা পথ, সেগুলো ছোটো ছোটো পথ দিয়ে নিয়ে আসতেছে। এইগুলোর নাম হচ্ছে, আমরা বলে থাকি যেটা কৈশিক জালিকা, ক্যাপিলারিস। হ্যাঁ, আর এইটা হচ্ছে, তাহলে রক্তকণিকা, রক্তবাহিকা আমরা দেখতে পাচ্ছি তিনটা, শিরা, ধমনী আর এই বেচারা, এর দুটো একই জিনিস আর কি। হ্যাঁ, তো এদেরকে বলা হয় ক্যাপিলারিস, কৈশিক জালিকা। ক্যাপিলারিস ক্যাপিলারিস, দেখো তাহলে ক্যাপিলারিস কি? তাহলে আমরা দেখলাম কি, যে ব্লাড ভেসেল, রক্তবাহিকা হচ্ছে তিন রকম হয়ে থাকে, ধমনী, শিরা আর এটা হচ্ছে কৈশিক জালিকা। তাহলে দেখো তো ভাই, একটু প্লিজ লিসেন টু মি। ধমনী কি জিনিস? পরীক্ষায় বিভিন্নভাবে আসতে পারে, আসছে বিগত বিসিএস, তার মধ্যে আমরা সহজ সরলভাবে মনে রাখবো, ধমনী হচ্ছে সেই রক্তবাহিকা যা অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। আচ্ছা, শিরা হচ্ছে সেই রক্তবাহিকা, সেই নালী যা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। কৈশিক জালিকা হচ্ছে সেই ভেসেল, সেই বাহিকা, সেই নালিকা, বোঝা যাচ্ছে, সেই নালী যা কি করে, ধমনী এবং কোষের মধ্যে অথবা শিরা এবং কোষের মধ্যে ঘটক হিসেবে, মেডিয়েটর হিসেবে, মধ্যস্থতাকারী হিসেবে, আদান প্রদানকারী হিসেবে, বিনিময়কারী হিসেবে সাব্যস্ত হয় বা ব্যবহৃত হয়। অর্থাৎ এই কৈশিক জালিকার মধ্যে কি আদান প্রদান হয়, কি আদান প্রদান হয় দেখো, কি আদান প্রদান হয় দেখো। এই বেচারা আনার সময়, ধমনীটা আনার সময় যত ভালো ভালো জিনিস, ধনী মানুষ কি থাকে, ভালো ভালো জিনিস নিয়ে আসে না, আর গরিব মানুষের কাছে তো ভালো জিনিস থাকলেও খারাপ থাকে, তো এই ধনী মানুষ সব ভালো ভালো জিনিস নিয়ে আসতেছে। কি কি ভালো ভালো জিনিস দেখো, অক্সিজেন, খাদ্য সার। তাহলে এই বেচারা যা যা নিয়ে আসে তা কি কি ভাই, একটু খেয়াল করো তো, কোষের দিকে নিয়ে আসতেছে অক্সিজেন প্লাস খাদ্য সার। খাদ্য সারগুলো কী কী হইতে পারে? খাদ্য সারগুলো হইতে পারে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, তারপরে হতে পারে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড হতে পারে গ্লুকোজ, গ্লুকোজ এক্সেট্রা এক্সেট্রা সো অন, এটা হইতে পারে। এইগুলো সে নিয়ে আসতেছে কার দিকে? কোষের দিকে নিয়ে আসতেছে, কোষ সেইগুলো খাবে। এখন এখানে যখন নিয়ে আসছে, ডিরেক্টলি রাস্তা নাই, তখন এই বেচারা ঘটক সে বলল যে আপনার যাওয়ার দরকার নাই, আমি ওই পক্ষ রাজি করে ফেলতেছি, কি করা দরকার বলে দিব। তখন সেই বেচারা আস্তে আস্তে ওই মোটা জিনিস থেকে অল্প অল্প করে নিয়ে বিভিন্ন রাস্তা দিয়ে এগুলো নিয়ে এসে এই বেচারাকে দিয়ে দেয়, বুঝতেছো? আচ্ছা, এই বেচারা খাওয়া দাওয়া করলো, নাদুস নতুস হলো, হাতির বাচ্চার মতো হয়ে গেল, মোটামোটা হয়ে গেল সে। তারপরে কিছু ওয়েস্টেজ নির্গত হলো, সেইগুলোতে এখানে রাখার জায়গা নাই, ঠিক আছে, ড্রেনেজ সিস্টেম নাই, ওইগুলোকে সে এই যে রাস্তা দিয়ে খাবারটা বানাচ্ছে ওই রাস্তা দিয়ে দিবে নাকি? আর একটা রাস্তা, এই রাস্তা দিয়ে বললো যে তাহলে এই ওয়েস্টেজগুলো তুমি নিয়ে যাও, নোংরা টোংরাগুলো নিয়ে যাও, সিটি কর্পোরেশনের লোক এই ময়লাগুলো সে নিয়ে যাচ্ছে আর কি, বুঝতেছো? এই জায়গায় সেইগুলো আদান প্রদান হচ্ছে। তাহলে এই ময়লাটা কি কি ময়লা দিল? খাওয়া দাওয়ার পরে যা বাচ্চে
খারাপগুলি বেঁচে গেছে, ওয়েস্টেজ, সেইগুলো সে দিল। কি কি খারাপ ভেন দিল দেখো, সে দিল হচ্ছে কার্বন ডাই অক্সাইড, সে দিল হচ্ছে বর্জ্য পদার্থ, অ্যাজ লাইক ইউরিয়া, অ্যাজ লাইক ইউরিক অ্যাসিড, এক্সেট্রা এক্সেট্রা সো অন, বিলিরুবিনে থাকবে এখানে, যাই হোক এইগুলো সে দিয়ে দিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কৈশিক জালিকা এইগুলো কি করে, আদান আর প্রদান। তাহলে কৈশিক জালিকার কাজ হচ্ছে এই কোষের সাথে রক্তের মধ্যে যত কাহিনী ঘটবে সেইগুলো আদান এবং প্রদানের কাজ করে। রক্ত কোষ এবং শিরা অথবা ধমনীর মধ্যে জিনিসগুলো আদান প্রদানের জন্য ঘটক হিসেবে ব্যবহৃত হয়। কাকে ব্যবহার করি আমরা, কে ব্যবহার হয়, কৈশিক জালিকা, ক্যাপিলারিস। বোঝা যাচ্ছে? তাহলে আমরা শিখলাম যে রক্ত বাহিকা, রক্ত ভেসেল, ব্লাড ভেসেল হচ্ছে 3 ধরনের। এক ধরনের হচ্ছে আর্টারি, নাম্বার 2 হচ্ছে ভেইন, নাম্বার 3 হচ্ছে ক্যাপিলারিস, কৈশিক জালিকা। বুঝতেছি আমার কথাগুলো? এবার দেখো তো, তাহলে এইটা শিরা, এইটা ধমনী। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই দুইটার নাম দেওয়া হয় নাই, বুঝতেছো? এবার আমি এতক্ষণ যে গোজামিল দিয়েছি তোমার সাথে, বুঝতেছো? গোজামিল তো বোঝো, আচ্ছা গোজামিলের গল্প আজকে বলবো না, আরেকদিন বলবো। শোনো তো, আমি যে গোজামিলটা তোমার সাথে দিলাম সেটা হচ্ছে এখান দিয়ে অক্সিজেন আসছে, সেই জন্য ধ্বনি বলছি, ধমনী, ধ্বনি মানে ধমনী। আর শিরা মানে জীর্ণ শীর্ণ বস্তির মানুষ, সেই জন্য হচ্ছে শিরা। তাহলে শিরা মানে হচ্ছে নোংরা জিনিসপত্র থাকবে, জীর্ণ শীর্ণ, আর ধমনী মানে ধনী মানুষ, সেই জন্য ধনী টনী জিনিসপত্র থাকবে। বুঝলাম ফাইন করে। এবার এই সংজ্ঞা তুমি যদি এইখানে নিয়ে যাও তাহলে অকার্যকর হয়ে যাবে, বুঝতেছো? যেটা পরীক্ষায় প্রায়ই আসছে বিসিএসে। এখান থেকে কি আসছে, অক্সিজেন আসতেছে না, তাহলে এটার নাম কি দিবা? অবশ্যই স্যার ধমনী, বাট আনফর্চুনেটলি দ্যাট ইজ এক্সেপশনাল, দ্যাট ইজ ব্যতিক্রম। এটার নাম ধমনী না, ওটার নাম শিরা। বুঝতেছো? ওইটাই পরীক্ষায় বারবার আসে, ব্যতিক্রম শিরা। কারণ এটা কি ফুসফুস, অপর নাম কি পালমোনারি, পালমোনারির সাথে জড়িত, তাই একে বলা হয় পালমোনারি ভেইন, ফুসফুসীয় শিরা। পরীক্ষায় আসে ফুসফুসীয় শিরা কি পরিবহন করে। কমনভাবে আনসার দিব, অর্ধেক জ্ঞান বিপদে ফেলে আনসার দিলাম যেহেতু শিরা তাহলে তো কার্বন ডাইঅক্সাইড, কিন্তু তা হবে না, হবে কি অক্সিজেন। বুঝা যাচ্ছে? এইবার এটা ব্যতিক্রম, সুতরাং এটাকে আমরা বলবো কি যেন রে, বলো সবাই, ফুসফুসীয় শিরা। এই কালি দিয়ে লিখি, ফুসফুসীয় শিরা মিন্স পালমোনারি কি ভেইন। ব্যতিক্রম ভেরি ভেরি গুরুত্বপূর্ণ, বুঝতে যাচ্ছে? খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, প্রশ্ন খুলে দেখবা। এরপরে এই বেচারা মজার একটা বিষয়, সেটা হচ্ছে ধরো তোমরা আগের ক্লাসটা করেছো, তাই না? এই প্রিয় ভাই বোন যারা সামনে আসো, তোমরা আগের ক্লাসটা করেছো, তাই তো? তো এখানে দেখো ক্লাসে আসলে কি লাভ হয়। আহারি কি নাম রে, মনের পুতুল নাকি মনির পুতুল, কি বলছো না ভাই? মোমের পুতুল, বাহ কি সুন্দর নাম রে তুমি রে ভাই। তোমাকে আমি একবার দেখতে পেলে আমার জীবনটা সার্থক হয়ে যেত। মোমের পুতুল, তোমাকে তো খুঁজতেছিলাম রে আমি, তোরে মারবো আমি। তুই মোমের পুতুল কি আমাকে ফোন দিবি, ফোন দিয়ে বলবি স্যার আমি মোমের পুতুল, তারপরে লাঠি কয়েকটা পিঠের উপর মারবো। মোমের পুতুল ফোন দিস তো ভাই, তুই কে ভাই না বোন বুঝতে পারতেছি না, যাই হোক ভাই ফোন দিবি তুই আর কি, যা মেয়ে হোক আর ছেলে হোক সমস্যা নাই। তুমি ফোন দিয়ে বলবা স্যার আমি আপনাদের সেই মোমের পুতুল, বুঝা যাচ্ছে? আমি কাউকে বলবো না, সমস্যা নাই। শোনো এদিকে, অদ্ভুত আইডিয়া, আজকে প্রথম দেখলাম এই ধরনের আইডিয়া, থ্যাংক ইউ। আচ্ছা, কারে কারে যে মোমের কাজ করে ফেলতো আল্লাহ জানে। এদিকে খেয়াল করো তো, এই মোমের পুতুল তো কি বলছিলাম রে ভাই, পালমোনারি ভেইন। হ্যাঁ দেখো এটা ব্যতিক্রম পরীক্ষা আসছে, কিন্তু লিসেন টু মি, অ্যানাদার প্রবলেম ইজ দ্যাট এ কি নিয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড নিয়ে যাচ্ছে না? আমরা বলছিলাম যে কার্বন ডাইঅক্সাইড এ তো নিয়ে গেল, তাই না? আমরা বলছিলাম যে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করলে তাকে শিরা বলা হয়। এবার অর্ধেক জ্ঞান ওইটুকু পরে যদি চলে যাইতা তাহলে কিন্তু এই জিনিসটা শিখতে পারত না। এবার এটা হচ্ছে ব্যতিক্রম, সেই জন্য এটা শিরা হবে না, সেটা হবে আর্টারি, ধমনী হবে। সো দ্যাট ইজ ধমনী। তাহলে এটার নাম হচ্ছে একটা ধমনী, ঠিক তো ভাই? এই ধমনী আর্টারি, তাহলে কি ফুসফুসের সাথে রিলেটেড, তাই বললাম পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি। এবার প্রিয় ভাই বোন আপনাদের উদ্দেশ্যে বলছিলাম, শোনেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। শোনো যা বলছিলাম একটু খেয়াল করবা।
আমি যেটা বলতে নিয়ে অন্যদিকে চলে গেছি, তা হচ্ছে তোমরা এই ক্লাসটা আগে করেছো। এই মহাজ্ঞানী, লিমন, এদিকে তাকাও, তরিকুল ইসলাম, শামীম, সবাই এদিকে খেয়াল করবে। আমাদের শামীম না, এই যে এখানকার ফেসবুকের ছাত্র শামীম, ও ছাত্র, কিন্তু বিষয়টা হচ্ছে যে ও হচ্ছে মিশরের শামীম নামে মশহুর, প্রখ্যাত, এই যে ও বাদ দিয়ে খেয়াল করবা। তোমরা এই ক্লাসটা করেছো, কিন্তু আমার যতটুকু বিশ্বাস, যতটুকু সম্ভব আছে, মাহবুব স্যারের ক্লাস তুমি 100 বার করবা, 100টা নতুন কথা অবশ্যই পাবা, কারণ স্যারেরা জানে ক্লাসটা রিপিট হচ্ছে। এটা কিন্তু আমার খুব ভালোভাবে, আমার স্মরণ শক্তি কম কিন্তু মনে থাকে প্রচুর, জানো এটা। তো এই জন্য বলতেছি, আমি নতুন একটা ইনফরমেশন গল্পের মধ্যে দিয়ে দিয়েছি, তুমি বুঝতে পেরেছো কি না? সেটা হচ্ছে ওই সোডিয়াম এবং পটাশিয়ামের যে বিষয়টা, আমার বিশ্বাস আমি কিন্তু গত 1 বছরের মধ্যে কথাটা বলি নাই, আজকে বলে দিলাম। সোডিয়াম এবং পটাশিয়াম, এই আমার প্রাইভেট ব্যাচ যারা পড়ে সেখানেও আমি বলি নাই, তোমাদেরকে বললাম আজকে প্রথম। মানে মনে হইলো যে ওই যে পুরাতন লিমন লিখলে না যে ক্লাসটা অনেকেই করছে, তারপরে মুখ থেকে বের করে দিলাম। পটাশিয়াম এবং সোডিয়াম, একজন আরেকজনকে ধরতে যায়, ও ধরা দেয় না, বুঝতেছো? একদম লাভ স্টোরি। আবার ও যখন রাজি হয় তখন ও রাজি হয় না, বাঁকা হয়ে যায়। এই যে এই কাজটা হতে থাকে, এই জন্য রক্ত এইভাবে সঞ্চালিত হয়। তাহলে তুমি যদি এই কথাটা ক্লাসে না আসতা, একদম আমি কর্ডিয়াল বিলিভ করি, তাহলে অবশ্যই তুমি এটা বুঝতে পারতা না যে হার্ট এরকম করে কেন। আর সোডিয়াম পটাশিয়ামের যে গেমটা, এটা কিন্তু তুমি জানতা না, আজকে হয়তো প্রথম স্যারের কাছ থেকে শুনলাম। এই জন্য একটা তো উপকার হয়েছে, তোমার একটা মজার জিনিস শিখছো, টুইস্ট। তো তাহলে বিষয়টা হচ্ছে যে ক্লাসে আসলে কিছু না কিছু শেখা যায়, একদম যে লস হয় তা না, কিন্তু রিপিট ক্লাস হইলেও কিছু শেখা যায়। যাই হোক, আর আমি তো কম্পিউটার না, যদিও কম্পিউটার পড়াই, কিন্তু আমি তো কম্পিউটার না, যাও কিছু না কিছু তো নতুন জিনিস বের হয়ে আসবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, তাহলে এই জিনিসগুলো বুঝে গেছো। এখন সলিউশন দেখো। হ্যাঁ তরিকুল, এদিকে খেয়াল করো ভাই। লাস্ট অন আমরা একটা আমাদের ইয়া কোথায় গেল রে? মূর্খ মানব আইডি কই গেল রে ভাই? তোমাকে তো দেখছি না, সকালে মনে হয় দেখি নেই তোমাকে। আচ্ছা, মূর্খ মানব আইডি তুমি থাকলে একটু টেক্সট করিও। আচ্ছা, এবার সহজ সংজ্ঞা বলে দেই। শিরা ধমনী নিয়ে যেন কোনোদিন প্যাচ না লাগে, ব্যতিক্রমটাও যেন প্যাচ না লাগে। তুমি কই যাবা? আচ্ছা, চুপচাপ বসে থাকো। আচ্ছা, এবার কি বলতেছিলাম, যে ব্যতিক্রম কথাটা বললাম না, যে পালমোনারি, অনেকেই তো মনে ভুলেই গেছে এতক্ষণে যে ব্যতিক্রম স্যার কি জন্য বললো, বুঝিয়ে নেই ভালো করে, আরেকবার দেখলে বুঝতে পারবো, এরকম অনেকের হয়ে গেছে। এবার ব্যতিক্রমটাও মনে রাখার দরকার নাই। সহজ বুদ্ধি, সহজ বুদ্ধি হলো কি, কোনটা বলে দিব, সেটা হচ্ছে এক স্যার পড়াইছে 20 লাইন, 20 লাইন করে বলছে শোন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। ছাত্র স্যারের মতো, ছাত্র যেমন স্যারও তেমন, বলছে স্যার একটু কমাই দিবেন প্লিজ। তো কয় লাইন কমাই দেবো? ও স্যার 10 লাইন কমাই দেন। বুঝতেছো? এবার স্যার 10 লাইন কমাই দিচ্ছে। আরেক ছাত্র বলে স্যার আরেকটা কাজ করে দিবেন। কি? স্যারই তো কোশ্চেন করবে। স্যার আর 5টা লাইন কমাই দেন স্যার। স্যার 5 লাইন কমাই দিচ্ছে। আরেকজন বলতেছে স্যার আর 1টা লাইন কমাই দিবেন প্লিজ। স্যার 4 লাইন কমাই দিচ্ছে। অলরেডি স্যারে কিন্তু ঘাম বেরোচ্ছে, কারণ কোশ্চেন করবে 10টা, কমে আসছে 4টা। এবার স্যার তো সাজেশন দিয়েও বিপদে পড়ে গেছে। শেষে বলতেছে আরেকজন, স্যার আরেকটু কমাই দেন। স্যার বলছে ঘোড়ার ডিম এমন একটা করা বলে দেই যা তোর পড়াই লাগবে না, পরীক্ষায় নিব না। কথা বুঝছো? মানে সাজেশনই বাদ। তো তোমাদেরকে আমি এমন একটা সাজেশন বলে দেই যে না পড়লেই হয়, সেটা মনে রাখবা। সেটা হচ্ছে সহজ বুদ্ধি। তাকাও, শিরা ধমনীর মধ্যে পার্থক্য করতে যদি ভুলে যাও, লিসেন তুমি, আমার কথাটা মনে রাখবা। একটা সহজ সংজ্ঞা শিরা এবং ধমনীর, তা হচ্ছে মেডিকেল সায়েন্সের সংজ্ঞা। যখনই দেখবা নিলয় দিয়ে কোনো রাস্তা বের হচ্ছে, সেটার নামই হচ্ছে ধমনী। এক কথায় শেষ। নিলয় দিয়ে বের হচ্ছে সেটাই ধমনী, অলিন্দ দিয়ে ঢুকতেছে সেইটাই শিরা। বাস, এক কথায় শেষ। দেখো না, তাকায় দেখো তো, নিলয় দিয়ে বের হচ্ছে, কোনটা বের হচ্ছে? এটা বের হচ্ছে, তার নাম কি? ধমনী। এটা বের হচ্ছে, তার মানে কি? ধমনী। এবার অলিন্দ দিয়ে ঢুকতেছে, এটা ঢুকতেছে, এটা কি? শিরা। এটা কি? ঢুকতেছে, শিরা। তার মানে অলিন্দ দিয়ে ঢুকলেই শিরা, নিলয় দিয়ে বের হলেই কি? ধমনী। তাহলে হার্টে যখনই রক্ত ঢুকবে সেটার নামই হচ্ছে শিরা, যেটা বের হবে তার নামই হচ্ছে নিলয়। তাহলে এটা ঢুকছে, এটাও শিরা, এটা ঢুকছে, এটাও শিরা, আর এটা বের হয়েছে, এটাও ধমনী, এটা বের হয়েছে, এটাও ধমনী। এই কথাটা মনে রাখবা। আর ক্যাপিলারিস হচ্ছে দুইজনের মধ্যে ঘটক, মেডিয়েটর। কথা বুঝতেছি? এইটা একটু খেয়াল রাখতে হবে আর কি। হ্যাঁ, তো আমি কিন্তু এখানে ক্যাপিলারিসের কথাগুলো আরও বলা দরকার ছিল, কিন্তু যেহেতু সংক্ষিপ্ত সময় সেটা বলে দিলাম আর কি। এখন একটু স্ক্রিনশট নিয়ে নাও, তারপর একটু দেখো তো আঁকতে পারো কিনা। স্ক্রিনশট নিয়ে দেখো তো আঁকতে পারো। 1 মিনিট একটু ট্রাই করো তো, আমি আরেকটা জিনিস পড়াবো। 1 মিনিট একটু নিজেরা ট্রাই করো। ট্রাই করার পর দেখো কোথাও প্রবলেম হয় কিনা আমাকে জানাও, আমি দেখাচ্ছি। 1 মিনিট সবাই একটু ট্রাই করো।
একটু ট্রাই করো, আমি অন্য টপিক শুরু করে দিব। আচ্ছা, দেখো থ্যাংক ইউ তাসমিন সোমা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। যারা যারা পেরেছো ধন্যবাদ। আর না পারলেও একটু শিখে নিবে, আর একবার প্র্যাকটিস করলে দেখবে যে পুরোপুরি বুঝে গেছে। সেখান থেকে বিশেষ অনেকগুলো কোশ্চেন আমি লিখে দিয়েছি। হ্যাঁ, তো তোমরা একটা কাজ করো, এখান থেকে আমরা কয়েকটা কথা একটু লেখাই দিই। হ্যাঁ, একটু লিখে নাও, মনে থাকবে না, ভুলে যাবো হয়তো, বা 2-3টা কথা লিখে নাও, বেশি না, 2-3টা কথা লিখে নাও। অথবা লেখার চেয়ে জরুরি আমি আরেকটা কাজ করে দিই, তাহলে দেখো সহজ একটা আলোচনা করে দিই, আরেকটা টপিক আলোচনা করে দিই, সময় আছে, দেখো লিখতে হবে না, আমি আরেকটা টপিক আলোচনা করে দিই। জাস্ট ছোট্ট একটা জিনিস দিব, এটা একটু খেয়াল রাখবো। হ্যাঁ, বেশি বিস্তারিত আমি আঁকবো না। তোমরা প্যানক্রিয়াস নাম শুনেছো না? প্যানক্রিয়াস, হ্যাঁ, এখান থেকে একটা প্রশ্ন হয় প্রায়, এটা যে রোগ পড়াতে এসেছিলাম ডায়াবেটিস, যেটা ডায়াবেটিস সাথে রিলেটেড, রোগটা একটু লিখে নাও। অনেকগুলো রোগ তো, তার মধ্যে এই রোগটা একটু দেখে নিও, ডায়াবেটিসটা তুমি একটু পড়ে নিও, ডায়াবেটিসটা একটু পড়ে নিও। হ্যাঁ, আমি হালকা একটু আলোচনা করে দিই, তাহলে পড়তে তোমার সুবিধা হবে। আমি এর আগের ক্লাসে তোমাদের যখন ক্লাস নিই তখন এটা তো লিখে দিয়েছিলাম সম্ভবত, তো তবুও আজকে আমি আবার একটু ইয়ে করে দিচ্ছি। দেখো, ডায়াবেটিসটা আসলে নির্দিষ্ট কোনো অঙ্গের অসুখ না, এটা হচ্ছে একটা বিক্রিয়ার, হ্যাঁ, ল্যাকিংস, বিক্রিয়ার ত্রুটি। সেটা হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে একটা বিক্রিয়া হয়, সেই বিক্রিয়াটায় এটিপি তৈরি করে, শক্তি তৈরি করে। ওই বিক্রিয়াটা যখন ঘাটতি হয়ে যায়, শক্তি ঠিকমতো প্রডিউস হয় না, সেটার নামই হচ্ছে আমাদের কি, ডায়াবেটিস। তো সেটা কী কারণে ঘাটতি হয়, বিক্রিয়াটা হয় না, ইনসুলিন নামক একটা পদার্থ আছে, আমিষ জাতীয় পদার্থ, এর একটা হরমোন। এই হরমোনটা শর্করা জাতীয় যে খাবারগুলো আমরা খাই, গ্লুকোজ, সেইটাকে সে ভেঙে ফেলে, ডাইজেস্ট করে ফেলে, করে সেখান থেকে শক্তি বের করে। ওইটা যদি কম হয়, শর্করা তো আমরা খাচ্ছি অ্যাভেলেবল, কিন্তু ইনসুলিন হচ্ছে ন্যাচারাল ফিনোমিনা, প্রাকৃতিক একটা ঘটনা, আমাদের বডিতে তৈরি হয় প্যানক্রিয়াসে। সেটা যদি তৈরি না হয় অ্যাভেলেবল, তাহলে সাপ্লাই হবে না, সঙ্গত কারণে গ্লুকোজকে সে ভাঙতে পারবে না। ওই যে ত্রুটিটা, সেই ত্রুটির নামই হচ্ছে ডায়াবেটিস। এটা কাদের কাদের হয় সংক্ষেপে শুনে নাও। যারা রুলস ভায়োলেশন করে, রুলস ভায়োলেশন মানে হচ্ছে যে ন্যাচারাল রুলস, যেটা রাত্রে ঘুমাবা, দিনে কাজ করবা, হ্যাঁ, অত্যাধিক টেনশন করা যাবে না, খাবার ঠিক ঠিক সময় খাইতে হবে, একটু ফিজিক্যাল পরিশ্রমও করতে হবে। মেন্টাল কাজ তো তুমি সারাক্ষণ তো সবাই মেন্টালি পরিশ্রমই করি এখনকার দুনিয়াতে, তবুও ফিজিক্যাল একটু পরিশ্রম করা দরকার, স্বাভাবিক থাকা দরকার, সব কিছুতে স্বাভাবিক। তাহলে তোমার প্যানক্রিয়াসটা স্বাভাবিকভাবে কাজ করবে, তুমি আমরা সুস্থ থাকবো ইনশাআল্লাহ। সুতরাং যখনই কোনো এক্সট্রা লোড তুমি নিবা, ফিজিক্যাল অর মেন্টাল, বিশেষ করে মেন্টালি স্ট্রেস যখন আমরা নিব, তখন আমাদের কতগুলো প্রবলেম হবে স্টমাকে, পাকস্থলিতে। এই স্টমাকের ফলাফল একটা পড়বে প্যানক্রিয়াসের উপরে। হ্যাঁ, তার মধ্যে আমরা বলি না যে মিষ্টি খেলে ডায়াবেটিস হবে, তা না, কিন্তু মিষ্টি জাতীয় খাবার যদি তুমি বেশি খাও, এটাও অস্বীকার করা যাবে না। মিষ্টি জাতীয় খাবার খুব বেশি পরিমাণে যদি তুমি খাও, তাহলে সে তো তাকে ডাইজেস্ট করতে পারতেছে না, কারণ উৎপন্ন হচ্ছে কম ইনসুলিন, তুমি খাচ্ছ প্রচুর মতো, গরুর মতো খাইতেছো ধরো আর কি, কারণ এটা ভাঙতে হবে। তো সেই জন্য বলা হয়, ডক্টররা বলে থাকেন, দুইটা খাবারকে তুমি অ্যাভয়েড করো, তাহলে ভালো থাকবা, লংজিভিটি হবা। নাম্বার 1 হচ্ছে ফ্যাট জাতীয় খাবারগুলোকে পরিহার করো। নাম্বার 2, তুমি মিষ্টি জাতীয় খাবারটা যতটা সম্ভব কম খাও, তাহলে পরিমাণ মতো খাও, সমস্যা নাই, কিন্তু
এক্সট্রা, যেটা আমরা বলছি এক্সট্রা খাবারের কথা, এই দুইটা জিনিস আমাদেরকে একটু ক্ষতি করে থাকে সাধারণত। সেটা হচ্ছে ফ্যাটগুলো বিভিন্ন জায়গায় অপ্রয়োজনীয় চর্বি জমে গেলেই তো সমস্যা। আর একটা হচ্ছে গ্লুকোজ, আমি খাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু আমার ইনসুলিন কম, বোঝা যাচ্ছে? সো সেটা বিক্রিয়া করতে পারতেছে না। সেই জন্য বলা হয় দুইটা খাবার একটু চিন্তা ভাবনা করে খাওয়া উচিত বা একটু কম খাওয়া উচিত। সেটা হচ্ছে ফ্যাট এবং মিষ্টিটা স্বাভাবিক পর্যায়ে খাইলেই হবে। আর যেটা আছে সুক্রোজ যেটা বলে থাকি, ফ্রুক্টোজ বলে থাকি, এইগুলো খুব বেশি ক্ষতিকর না, মানে খুব বেশি ক্ষতি করে না। এই জন্য ফলমূল খাইতে পারো প্রচুর পরিমাণে। হ্যাঁ, এক্সট্রা গ্লুকোজ না নিয়ে তুমি ফলমূল, বিশেষ করে এই যে খেজুর জাতীয় যে খাবারগুলো আছে এগুলো প্রচুর পরিমাণে খাবা, সমস্যা হবে না। তো আমরা বলছি যে আর্টিফিশিয়াল যে মিষ্টিগুলো আমরা তৈরি করি এগুলো বেশি খেলে কিন্তু প্যানক্রিয়াসে একটা, এটা খেলে যে আমি আবার বলছি কিন্তু ভুল বুঝো না, এটা খেলে ডায়াবেটিস হবে তা বলছি না, কিন্তু এটা বেশি খেলে প্যানক্রিয়াসের লোডটা বেশি পড়ে। কারণ হচ্ছে তাকে তো ডাইজেস্ট করতে হবে, তো বুঝো নাই যে সেই জন্য দেখা যায় যে ফিজিক্যাল টর্চার এটা হচ্ছে, আর মেন্টালি টর্চার হচ্ছে দুশ্চিন্তা করা। এইগুলো কাজ করলে আমাদের প্যানক্রিয়াস দুর্বল হয়ে পড়ে। প্যানক্রিয়াসটা কী জিনিস? প্যানক্রিয়াস হচ্ছে একটা, তার না ইয়াসমিন কী হয়েছে তোমার স্যার? প্লাজমা এর কক্সেল কি এক্সরে একটু আলোচনা, এখানে প্লাজমা এখন আলোচনা করাই যাবে না। সিরাজুম মনিরা জি স্যার, থ্যাংক ইউ। তারা না তুমি ফোন দিও, তুমি তো বিশাল মাদারল্যান্ডে চাকরি করো না তুমি, বিশাল ডাক্তার। ওই ফাতেমা সিদ্দিকাকে বলবা যে স্যার ম্যাডাম আপনার ভাগ্নে বলছে বুঝাই দিতে, আমার বলবা যে আপনার ভাগ্নে বলছে বুঝাই দিবে। আচ্ছা এবার যা বলছি সেটা শোনো, এদিকে খেয়াল কর। আর তুমি তো আসমানে থাকো না, আসবে এক সময় বুঝাই দিবে। তো ডায়াবেটিস খেয়াল করো, আমার সময়ই নেই এর মধ্যে কত ধরছি একসাথে। ডায়াবেটিসটা হচ্ছে, তাহলে আমরা কি বলছি ডায়াবেটিসটা কি সমস্যা? ডায়াবেটিস হচ্ছে আমরা এই মিষ্টি জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার, দ্যাট মিনস হচ্ছে গ্লুকোজ। একটু খেয়াল করো না, গ্লুকোজ এই খাবারটা খাচ্ছি। গ্লুকোজ মিনস C6H12O6 শর্করা, কালকে যেটা বললাম, এটা খেয়েছি, এটাকে ডাইজেস্ট করবে হচ্ছে ইনসুলিন। একটু বোঝো প্লিজ, ইনসুলিন এটা একটা হরমোন, প্রাণরস। হ্যাঁ, এটাকে ভাঙবে, ভেঙে আমাদের বডিতে তৈরি করবে এটিপি, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, শক্তির রূপ আর কি। দেখো বলছিলাম আমরা অ্যাডিনোসাইন ট্রাইফসফেট শক্তির যে রূপটা আমাদের বডিতে থাকে, তো এই কাজটা করলো কে? ইনসুলিন। ইনসুলিন কি খেয়াল করো, ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন। এই হরমোনটা কোথা থেকে সৃষ্টি হলো খেয়াল করিও কিন্তু, এই হরমোনটা কোথা থেকে সৃষ্টি হলো? হরমোনটা সৃষ্টি হচ্ছে বিটা সেল থেকে। বিটা সেল মানে বিটা কোষ, বাংলিশ লিখে ফেললাম, যা লিখছি। বিটা সেল থেকে হরমোন সৃষ্টি হয়। সেই হরমোন দুইটা সৃষ্টি হয় এখানে, একটা হচ্ছে ইনসুলিন আর একটা হচ্ছে অ্যামাইলিন। অ্যামাইলিন, বাস। এই দুইটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা, প্রায় 70% তৈরি হয় বডিতে। যাই হোক, এখন গ্লুকাগন 20%, এই দুইটা মিলিয়ে মানে এইটাই ম্যাক্সিমাম আর কি, 70%, 20 আর 70, 90, আর বাকিগুলো ওখান থেকে আসছে। এখন বিটা সেল, বিটা সেলের এখানে একটু খেয়াল করো প্লিজ। বিটা সেল এটা কিসের ঘটনা? প্যানক্রিয়াসের ঘটনা, তাই না? সরি, প্যানক্রিয়াসের ঘটনা। প্যানক্রিয়াস জিনিসটা কেমন আমরা আগের ক্লাসে দেখছিলাম, এরকম একটা পাতার মতো, তাই না? ঠিক এরকম পাতার মতো। এইখানে কিছু কোষ থাকে,
খুব কম পরিমাণে মাঝে মাঝে থাকে, সেগুলোকে বলে থাকি আমরা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্সের নাম অনুসারে এখানে থাকে। সেই ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে ধরো এগুলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, মাঝে মাঝে অল্প কয়েকটা আছে। এইগুলোর মধ্যে থাকে হচ্ছে মানে এটা প্যানক্রিয়াসের মধ্যে এইটা আর কি, সেইটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটার একটা পার্ট হচ্ছে বেটা সেল। তাহলে বিটা সেল, বিটা কোষ যেটা, হ্যাঁ, এখানে আসলে কয়টা কোষ থাকে এর মধ্যে এটা একটু জানে রাখা দরকার আছে। কোষগুলো থাকে হচ্ছে আলফা কোষ, বিটা কোষ, তারপরে ডিলটা কোষ, এরপরে হচ্ছে গামা এপসাইলন কোষ, এপসাইলন এর মতো একটু বাঁকা, তারপরটা হচ্ছে গামা কোষ, হ্যাঁ, গামা হচ্ছে যেরকম পেট মোটা গামা, বা একে আমরা বলে থাকি এফ কোষ, শুধু এফ। আচ্ছা, ওই ল্যাটিন নাম ABCD সেরকম এফ কোষ, অথবা তাকে আমরা বলে থাকি PP কোষ, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেল, পলিপেপটাইড সেল। তাহলে একটু খেয়াল করে নাও, এটা একটা, এটা একটা, এটা এক একটা এক এক কাজ করে আর কি, হ্যাঁ। তার মধ্যে তাহলে আমরা একটা জিনিস শিখতে পাচ্ছি এখান থেকে, একটু মাথায় রাখতে হবে আমাদের কিন্তু। তো এখানে এতগুলো কোষ আছে, কমপক্ষে আরও এক একটা বের করা যাবে, এক দুটো বের করা যাবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কোষ হচ্ছে এখান থেকে বিজ্ঞানীরা বলছে আলফা বিটা, অক্ষর ল্যাটিন অক্ষর আর কি, সিরিয়ালে লিখছে আলফা বিটা ডেল্টা এপসাইলন গামা। গামা সেলকে আবার এফ সেলও বলা হয়, এটাকে আবার PP সেলও বলা হয়। PP মানে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড বর্ণের নাম সেল। এই কোষগুলো থাকে প্যানক্রিয়াসের মধ্যে, বিটা সেলে সরি প্যানক্রিয়াসের যেটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেখানে অন্তঃক্ষরা গ্রন্থি, সেইখানকার মধ্যে যেটা বিটা সেলটা হরমোন নির্গত করে আর কি, হ্যাঁ। সেই হরমোন হচ্ছে এইটা, সেটা দুইটা হরমোন নির্গত করে হচ্ছে ইনসুলিন এবং অ্যামাইলিন। তাহলে এটা তোমাকে জানতে হবে। সেই ইনসুলিনটা আমরা যে খাবারটা খাচ্ছি সেটা গ্লুকোজ, সেই গ্লুকোজটা ম্যাক্সিমামে গ্লুকোজ থাকে, সেইটা ভেঙে ATP তৈরি করে। তো যদি সামহাও কোনোভাবে যদি এই প্যানক্রিয়াসে বিটা সেল ঠিকমতো কাজ না করে, তাহলে ইনসুলিনটা প্রডিউস হবে না। প্রডিউস না হলে এখানে শক্তি উৎপন্ন হবে না। এই যে শক্তি যদি না হয়, সেই অবস্থার নাম হচ্ছে ডায়াবেটিস। তার মানে ডায়াবেটিসের সংজ্ঞায় আমরা লিখতে পারি, সংজ্ঞাটা হচ্ছে যদি এরকম অবস্থা হয়, গ্লুকোজ প্লাস ইনসুলিন নট ইকুয়াল টু ATP, মানে ATP তৈরি হচ্ছে না, এই অবস্থা যদি হয়, ব্যালেন্স থাকে না, তখন সেই বিক্রিয়াটার নাম, সেই অবস্থার নাম হচ্ছে ডায়াবেটিস। তাহলে এটা কিসের ঘটনা? ব্লাডের ঘটনা। যখন ব্লাডের মধ্যে এই কাহিনীটা হবে, তখন তাকে আমরা বলবো ডায়াবেটিস। বুঝতে? আচ্ছা, এই ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়ার কতগুলো পন্থা আছে, কতগুলো বিষয়। আফরোজা, ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ পরে কেন দেবে, এটা কোথায় আসলো, কেবল আসলো কেন, কোথায় ছিল? আচ্ছা দেখো, খেয়াল করো তো। তাহলে ডায়াবেটিসের থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায়? ডায়াবেটিস থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সহজ সরল উপায় হচ্ছে, এখান থেকে তোমাকে বের হতে হলে যে কাজটা করতে হবে, যদি হয়েই থাকে তাহলে ইনস্ট্যান্ট ওষুধ খেতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ফিজিক্যাল পরিশ্রম করতে হবে, সকাল বিকাল দৌড়ানো মেশিন কিনতে পাওয়া যায়, দৌড়ানো মেশিন কিনবা, যা না হয় দৌড়াবা। যাদের চাকরিজীবী আছে, লোকজন টাকা পয়সা আছে, দৌড়ানো একটা মেশিন কিনে নেবে, ঘরের মধ্যে আরামে দৌড়ানো যাবে। অবশ্য দৌড়ানো মেশিন যেগুলো পাওয়া যায় ওগুলো ডিলারশিপ আমার নাই, আমার লাভও হবে না, সেই জন্য মাইন্ড করার কিছু নাই। তো যদি পারো, জিমে তো সম্ভব না, ছেলে মেয়ে সবাই বাসায় হইলে ভালো, যদি জায়গা থাকে, টাকা পয়সা থাকে, অল্প দাম, বেশি দাম না, একটা মেশিন কিনে নিলে দৌড়ালা, ঘুম থেকে উঠে সকালবেলা 5 মিনিট দৌড়ালা, আর রাত্রে যে খাবার আগে আধা ঘন্টা আগে বা সন্ধ্যার সময় 10 মিনিট 5 মিনিট দৌড়াইলা, এনাফ হয়ে যাবে। ধরে থেকে খালি তো দৌড়ানো নাকি সহজ, এটা করলাম। অথবা এমনি যে কিছু এক্সারসাইজ আছে না, নর্মাল করলেই হলো। আর যারা কাজ করো তো আলহামদুলিল্লাহ সমস্যা নেই। তাহলে কাজ হচ্ছে যে তোমাকে ফিজিক্যাল পরিশ্রম করতে হবে, 1 নাম্বার। নাম্বার 2, 1 নাম্বার হচ্ছে ওষুধ খেতে হবে ইনস্ট্যান্ট, ইনসুলিনের ঘাটতি, ঠিক তো? ইনসুলিনটা বডিতে প্রবেশ করতে হবে, স্যালাইন অথবা ইঞ্জেকশন আকারে অথবা খেয়ে ট্যাবলেট আকারে। তারপরে কাজ হবে তোমার ফিজিক্যাল পরিশ্রম করতে হবে, বাস। এটা করলে আস্তে আস্তে তুমি রিকভার্ড হবা। আর ন্যাচারাল একটা ট্রিটমেন্ট আছে বোটানির মধ্যে, তোমাদের ক্লাস যেহেতু সংক্ষেপ করা হচ্ছে, ওখানে আমি বলতে পারি নাই, তা হচ্ছে সংক্ষেপ মানে তো অনেক ডিটেলস, মানে ওই ইয়ার জন্য, তোমরা তো স্যালাইনের রোগী, সেই জন্য বলতেছি আর কি। সেখানে আমরা পড়েছিলাম স্পিরুলিনা, এর আগের ক্লাসে যেটা পড়ছিলাম আমরা। স্পিরুলিনা একটা খাবার,
একটা শৈবাল, এইটার মধ্যে এইটা খেলে প্রচুর পরিমাণে এইটার এই খাবারটার ঘাটতি সে পূরণ করে। এখানে এমন কিছু উপাদান থাকে স্পিরুলিনার মধ্যে যে আমরা শুধু এখান থেকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পেতে পারি। প্রোটিন, এর মধ্যে প্রোটিন থাকে। আর ইনসুলিনের রোগীরা দুইটা খাবার খাইতে পারবে না, মানে সরি, ডায়াবেটিসের রোগীদের জন্য দুইটা খাবার নিষিদ্ধ। একটা হচ্ছে গ্লুকোজ, এই খাবারটা খাওয়া ঠিক হবে না। আর একটা খাবার হচ্ছে তাদের জন্য ফ্যাট বা লিপিড, এই খাবারটা খাওয়া ঠিক হবে না। তাহলে তারা কোন খাবারটা খেয়ে বাঁচবে? কারণ তিনটা খাবার তো তাপ উৎপন্ন করে, শর্করা, ফ্যাট, এই দুইটা খাবার, আর হচ্ছে প্রোটিন। সুতরাং রেস্ট অপশন থেকে গেল প্রোটিন। তাহলে এরা যদি সুস্থ থাকতে চায় তাহলে প্রোটিন খেতে হবে। এই খাবারটা একমাত্র খাবার পৃথিবীতে যাতে 100% প্রোটিন আছে। তাছাড়া সব প্রোটিন খাবারের মধ্যে ফ্যাট থাকে। তাহলে এখানে প্রোটিন একটা খাবার আছে, প্রোটিন। এই জন্য এটা বর্তমানে ওষুধ হিসেবে ব্যবহার করা হচ্ছে ডায়াবেটিসের রোগীদের জন্য। এইগুলো হচ্ছে স্বাভাবিক পড়াশোনা, একটু দেখে নিবা। ইনশাল্লাহ প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা একেবারে 99%। হ্যাঁ, আর যদি 1% মিসও যায় এর মধ্যেই থাকবে আলোচনা। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। এ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।